শামসুর রহমান লিখেছিলেন, সভ্যতার কাছে এই সওয়াল আমার। তবে আজ সভ্যতার কাছে নয়, এসআইআর নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের সামনে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী, যা এই দেশের ইতিহাসে নজিরবিহীন। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসআইআর নিয়ে সওয়াল খোদ মুখ্যমন্ত্রী। ফের যাবেন সোমবার। গোটাটাই নাটক, কটাক্ষ বিজেপি। আদালতে তৃণমূল নেত্রীর এই লড়াই ভোটে তৃণমূলকে কতটা ডিভিডেন্ড দেবে? দ্বিতীয় প্রশ্ন। হোয়াটসঅ্যাপ কমিশন সওয়ালে জ্ঞানেশ কুমারকে নিশানা মুখ্যমন্ত্রী। আপনিও নিশ্চয়ই চান না যে মৃত ও স্থানান্তরিতদের নাম তালিকায় থাকুক। আমরাও চাই না বৈধ ভোটাররা বাদ যাক, বললেন স্বয়ং প্রধান বিচারপতি। এসআইআর নিয়ে রাজ্য কমিশন দুপক্ষকেই কি স্পষ্ট বার্তা আজ দিল সুপ্রিম কোর্ট? তৃতীয় প্রশ্ন। বিজেপি শাসিত রাজ্যে মাইক্রো অবজারভাররা নাম কাটছে। আদালতে গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী। রাজ্য দেয়নি, তাই ভিন রাজ্য থেকে আনা হয়েছে পাল্টা কমিশন। সোমবারের মধ্যে বাংলা জানা অফিসারদের তালিকা দিতে রাজ্যকে নির্দেশ আদালতে। কিন্তু এরপরও কি সাধারণ মানুষের দুর্ভোগ ঘুচবে? আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন এইটা। চতুর্থ প্রশ্ন। রাজ্যের আর্জি শুনল না নির্বাচন কমিশন। ভিন রাজ্যের পর্যবেক্ষক হওয়ার জন্য ট্রেনিংয়ে যেতেই হবে স্বরাষ্ট্র সচিব সহ 25 জন আমলাকে। রাজ্যের বিকল্প তালিকা খারিজ করে সিদ্ধান্ত কমিশনের। সুপ্রিম কোর্টে মামলার মধ্যেই আরও চরমে রাজ্য বনাম কমিশনের এই সংঘাত। পঞ্চম প্রশ্ন। খিদিরপুরে হুমায়ুন কবিরকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পড়তে হলো বাধার মুখে, দেয়া হলো গো ব্যাক স্লোগান। নদিয়া থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত বাবরি পদযাত্রার ডাক দেওয়াতেই কি টার্গেট হুমায়ুন কবির? তবে শুরুতেই দেখাবো আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তার সওয়ালে ঠিক কি বললেন, দেখুন। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন কোন মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে নিজের করা মামলায় বুধবার সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তুললেন একের পর এক অভিযোগ। কখনো তিনি অভিযোগ করলেন নির্বাচন কমিশনের থেকে সুবিচার পাচ্ছি না, কখনো সরাসরি বললেন পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, বুলডোজ করা হচ্ছে। 8,300 বা 8,000 থেকে বেশি মাইক্রো অবজারভার অন্য রাজ্য থেকে অ্যাপয়েন্ট করা হয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, এই অভিযোগও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেটা বেআইনিভাবে করেছে, স্ট্যাটুটের মধ্যে কোনো রুল নেই। फिर भी इस चुनाव में ममता बनर्जी की पार्टी हारेगा। तृणमूल को कोई बचा नहीं सकता। আজ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ের মুখে লেজে গোবরে হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চও পর্যবেক্ষণে স্পষ্ট প্রশ্ন তুলেছে। মৃত কিংবা রাজ্য ছেড়ে যাওয়া ব্যক্তির নাম ভোটার লিস্টে থাকুক, তা নিশ্চয়ই আপনিও চান না। তো আমরা দেখলাম কার্যত অশ্বডিম্ব যাকে বলা হয় সেটাই হলো, এবং তিনি একটি বড় রসগোল্লা নিয়ে ফিরলেন মাননীয় মুখ্যমন্ত্রী। উনি বোঝাবার চেষ্টা করেছিলেন ওর উকিলরা কিছু জানে না, উনিই সব। কিন্তু সম্ভবত কোর্টে সবাই বুঝেছেন, তারা বুঝিয়ে দিয়েছেন যে কোর্টের প্রোটোকলের বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে খুশি মতন চলা যায় না। বুধবার শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি কম গুরুত্বপূর্ণ মানুষ, আমি সাধারণ পরিবারের, কিন্তু আমি পার্টির জন্য লড়ছি না। এরপর কখনো তিনি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তোলেন, কখনো সরাসরি সুর চড়িয়ে বলেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করছে, কখনো আবার দাবি করেন বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার আনা হয়েছে, মাইক্রো অবজারভার দিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে। পাল্টা নির্বাচন কমিশনের আইনজীবীও সুপ্রিম কোর্টে সওয়াল করেন রাজ্য সরকার পর্যাপ্ত অফিসার না দেওয়ার ফলে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হয়েছে। প্রধান বিচারপতির সামনে নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মানুষের প্রতি তার যে হৃদয় ব্যথা, মানুষের ওপর অত্যাচার হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, দিকে দিকে মৃত্যু মৃত্যু মৃত্যু, এর প্রতিবাদ করার জন্য মমতা ব্যানার্জি গেছেন। तृणमूल कांग्रेस का एजेंडा एकदम साफ है कि पश्चिम बंगाल की वोटर लिस्ट में बांग्लादेशी घुसपैठिया रहे, रोहिंग्या रहे। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেদিনও সুপ্রিম কোর্টে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই রাজ্য সরকারকে বাংলা ভাষা জানা অফিসারের তালিকা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। খনার বচনে ছিল মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। সেই বুধে মানে বুধবার নতুন ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করতে দেখা গেল।
নিজের করা এসআইআর মামলায় নির্বাচন কমিশনের পদক্ষেপের বিরোধিতা করে নিজেই সওয়াল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সোমবার ফের এই মামলা শুনানিতে সওয়াল করতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী। এখন ঘটনাচক্রে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর শুনানি যখন চলছে, তখন এক বিশেষ ব্যক্তিত্বকে এই এবি আনন্দ স্টুডিওতে আমি পেয়েছিলাম। দেখুন, সত্যি বলতে বিচারপতি বা সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের তো সাধারণভাবে আমরা প্রশ্নের মুখোমুখি হতে স্টুডিওতে পাই না। আজ সেই অর্থে একটা বিরল ঘটনা যে সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু শিক্ষা দুর্নীতি মামলায় যার পরের পর নির্দেশ এই বঙ্গ সমাজকে আলোড়িত করেছে, তিনি এই প্রথমবার কোনো সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিলেন। আক্ষরিক অর্থেই বিস্ফোরক সেই সাক্ষাৎকার আপনারা আগামীকাল ঠিক এই সময় মানে রাত 8টায় দেখতে পাবেন। কিন্তু তার আগে স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করা নিয়ে জাস্টিস বিশ্বজিৎ বসু ঠিক কী বললেন আমায় দেখাবো। ঘটনাচক্রে আজকে সুপ্রিম কোর্টে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি। এই গোটা বিষয়টা নিয়ে পিটিশনার হিসেবে তিনি সওয়াল করেছেন। আপনার কি মত? আমি অবশ্য ব্যাপারটা জানি না, আমি এখানে আসার পর শুনলাম। তো ভালো, এসআইআর বিষয় ভালো, এটা তো ভালো। আমি তো মনে করছি, আমার পুরনো কথাই আছি যে আইনজীবীর শক্তি অসীম। উনি যদি আইনজীবী হিসেবে কিছু করে থাকেন, আমি তো স্যালুট করব। কারণ একটা জিনিস আমি জানি, ওনার আইনের একটা ডিগ্রি আছে। না, এক্ষেত্রে অবশ্য টেকনিক্যালি আইনজীবী হিসেবে উনি করতে পারেননি, পিটিশনার হিসেবে মানে ইন পার্সন করেছিলেন। এটা খুবই ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে মানে আমি বলবো, উনি তো, আমি যতদূর জানি উনি বোধহয় হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনেরও মেম্বার ছিলেন। তো আইনের ডিগ্রি আছে, আইন বোঝেন, করে থাকলে করে থাকবেন। তবে এটা ঘটনা যে এটা সত্যি একটা নোবেল আইডিয়া বটে, এবং সবাই যদি এরকম যারা চান তারা যদি করেন, সুপ্রিম কোর্টে বিচারপতিরা সত্যি সত্যি বুঝবেন যে আইনজীবীরা কোন এক্সটেন্ট পর্যন্ত যেতে পারেন। আপনি বলছেন একটা নজির সৃষ্টি, একটা নজির সৃষ্টি, এবং আইনজীবীদের ক্ষমতা আরেকবার এর মধ্যে প্রতিফলিত হবে। আইনজীবীরা কিন্তু খুব উৎসাহিত হবে, আইনজীবীরা কিন্তু খুব উৎসাহিত হবে নিশ্চয়ই। দেখুন, যে কোনো ক্লাবে যদি সংখ্যা বাড়ে, তা তো সেটি একটা ভালো লক্ষণ। আজ আমার প্রথম বক্তা পেশায় আইনজীবী বিজেপি নেতা কৌস্তব বাগচি। দেখুন, অনেকে বলছেন যে ভোটের মুখে আজকের এই শুনানির রাজনৈতিক ডিভিডেন্ডটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে এলো। যে অসংখ্য মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মুখার্জি আর মুখোপাধ্যায় যে এক তা প্রমাণ করতে হচ্ছে, খাঁ আর খান যে এক তা প্রমাণ করতে হচ্ছে, সেই 1,36,00,000 মানুষের একটা অংশ অন্তত আজ মুখ্যমন্ত্রীকে সমর্থন করবে। কৌস্তব কি মানবে? সুমনদা, আজকে বেশ কিছু তৃণমূলের লোকজনরা, আমি একজনকে দেখলাম, ওদের একজন গাল ভর্তি দাঁড়িয়ে নিয়ে একসময় প্রেজেন্টম্যান চাপড়াতে, উনি আজকে যেভাবে নাম্বার দিচ্ছেন 100-তে 200, 100-তে 500, তাহলে মুখ্যমন্ত্রীর ব্যাপারে বলছে নাকি এসএসসির খাতা দেখে নাম্বার দিচ্ছে, আর কিরম ব্যাপার, 100-তে 500 হয়ে যাচ্ছে। তৃণমূল করতে গেলে 100-এ 500 কেন, 100-এ 10,000 হতে পারে। তো যাই হোক, এখন এদের ব্যাপারটা হচ্ছে আইপ্যাকের একটা সুন্দর ইভেন্ট ছিল। দেবাংশু বসে আছে, কালকে থেকে দেবাংশু স্ট্যাটাস দেওয়া শুরু করেছে, কালো গাউন পরে মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের ব্যাকগ্রাউন্ড দেওয়া ছবি, সবাই একদম সব ওদের ডিজিটাল যোদ্ধারা সব আছে। অনেকে আবার অনেক কিছু বলে, আমি খারাপ ভাষায় কিছু বলছি না, সব ডিজিটাল যোদ্ধারা সবাই নেমে পড়েছেন, সবাই একদম বঙ্গ কাঁপিয়ে তুলেছেন। মুখ্যমন্ত্রী কোর্ট গাউন পরে যাবে। আমি কালকেই বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর একটা এফিডেভিট করা একটা মক্কেল আজ অব্দি আমি কাউকে দেখতে পেলাম না। মুখ্যমন্ত্রীকে যারা খুব ভালোবাসে, যে দেবাংশু যদি কোনো মামলায় মুখ্যমন্ত্রীকে বলবে আপনি আমার মামলাটা করুন, এই সাহসিকতা দেবাংশু দেখাবে। এখন মুখ্যমন্ত্রী ইন পার্সন মামলা করতে গেছে। ইন পার্সন মামলা করতে গেলে পিটিশনটা ইন পার্সন ফাইল করতে হতো, সেটা উনি করেননি, থ্রু অ্যান অ্যাডভোকেট অন রেকর্ড ফাইল করেছেন। যেটা মুখ্যমন্ত্রী আজকে করলেন, সুপ্রিম কোর্টে একটা গ্রস ভায়োলেশন অফ জুডিশিয়াল ডিসিপ্লিন করলেন। বিচারপতিরা, মাননীয় প্রধান বিচারপতি ভায়োলেশন অফ জুডিশিয়াল ডিসিপ্লিন ওনাকে একবার বলেছিল, বিচারপতিরা তো অভদ্রভাবে বলতে পারবে না, যে উনাকে বলেছিল যে উই হ্যাভ এভরি কনফিডেন্স ইন দি এবিলিটি অফ মিস্টার শ্যাম দিওয়ান, যে শ্যাম দিওয়ান আর্গিউ করছে, আমরা ওনার উপরে যথেষ্ট, ইজ আ ভেরি গুড অ্যাডভোকেট, ওনাকে বলতে দিন। তো মুখ্যমন্ত্রী প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার করে করে আলটিমেটলি, এখন আমার ব্যক্তিগত অভিমত, সুপ্রিম কোর্টের এই ব্রিচ অফ জুডিশিয়াল ডিসিপ্লিনটা করতে দেওয়াটা উচিত হয়। কালকে যদি অ্যাডভোকেটরা মামলা করছে পেছন থেকে, সমস্ত লিটিগেন্টরা যদি গিয়ে পেছনে দাঁড়িয়ে গিয়ে বলে স্যার আমার কথা শুনুন, আমার কথা শুনুন, স্যার আমি কিছু বলবো, স্যার আমি কিছু বলবো, গোটা প্রসেসটা ডিসরাপ্ট হয়ে যাবে।
তখন যদি জজেরা থামায় যে আপনাদের বলতে দেওয়া যাবে না, তখন যে কোনো সাধারণ লিটিগেন্ট এই প্রশ্নটা করবে যে আমরা সাধারণ মানুষ বলে আমাদেরকে বলতে দেওয়া হবে না, কিন্তু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে উনি কোর্টে দাঁড়িয়ে কথা বলতে পারবেন, জুডিশিয়াল আওয়ার নষ্ট করবেন, জুডিশিয়াল বিজনেস নষ্ট করবেন, এটা হতে দেওয়া যায় না। আমি বলছি মুখ্যমন্ত্রী আমি বলছি তুমি বলছো গ্রস ভায়োলেশন, দেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বেঞ্চ, এই জন্য সর্বোচ্চ বলছি যে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ তারা গ্রস ভায়োলেশন মনে করলো না। তুমি জানো লাঞ্চ টাইম আজকে 1 PM এর জায়গায় 2:30 PM আমি তোমাকে বলছি মুখ্যমন্ত্রীর আবেদন এই জিনিসটা আমি তোমাকে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের এরকম অনেক ভিডিও দেখাতে পারবো। সাধারণ মানুষ কেউ কিছু বলতে গেলে বলতে দেওয়া হয় না, কারণ জিজ্ঞেস করে আপনার উকিল আছে, আপনার উকিল বাবু আছে, আপনার যদি উকিল বাবু থাকে উকিল বাবুকে বলতে দিন, তিনি মুখ্যমন্ত্রী বলে বলার সুযোগ পাবেন, এটা ঠিক জিনিস নয়। আমি বলছি এটা শ্যাম দিওয়ানের কাছেও অপমান, গোটা অ্যাডভোকেট ফ্র্যাটার্নিটির কাছে অপমান, এটা অ্যাডভোকেটের এবিলিটির উপরে ডাউট করা। আমি শ্যাম দিওয়ানের জায়গায় থাকলে কোর্ট থেকে বেরিয়ে ব্রিফটা ফেরত দিয়ে বলতাম আমি আপনার মামলা করব না, যে কোনো ডিগনিফাইড অ্যাডভোকেট এটাই করতো। আমার মক্কেল যদি আমাকে ওভারল্যাপ করে কোর্টে দাঁড়িয়ে কথা বলে তাহলে সেটা আমার এবিলিটিকে প্রশ্ন করা। মুখ্যমন্ত্রী আজকে যেটা করলেন, দেখুন আইপ্যাকের একটা সুন্দর ইভেন্ট, সেই ইভেন্টের শো স্টপার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন পলিটিক্যালি সেই জায়গা থেকে একটা ইভেন্টকে সাকসেসফুল করার জন্য, কিন্তু এটা ইন দি জুডিশিয়াল সিস্টেম এটা একটা ব্লট হয়ে থাকবে। আর আমি বলছি সুপ্রিম কোর্টের জজেরা যারা আজকে এটা পারমিট করলেন, আমি বলছি আগামী দিন যদি সাধারণ লিটিগেন্টরা গিয়ে একই জিনিস করে, গোটা জুডিশিয়াল প্রসেসটা ডিসরাপ্ট হবে। আর আমি আপনাকে বলছি মামলার বিষয় খুব ভালো করে দেখবেন, ল পয়েন্টের আর্গুমেন্ট ওটা করবে শ্যাম দিওয়ান, গ্যালারি শো ওটা করব আমি। শ্যাম দিওয়ান ল পয়েন্টের আর্গুমেন্ট করবেন আর গ্যালারি শো করবেন উনি, গোটাটাই গ্যালারি শো করে গেলেন। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন জনসভার বক্তৃতা আর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মামলা করা দুটো এক জিনিস নয়। আমি বুঝতে পারছি তোমার গাত্রদাহের যথেষ্ট কারণ আছে, কিন্তু ইস্যুটা হচ্ছে যে এই সব কটা যুক্তি দেশের প্রধান বিচারপতির মনে হলো না তিনি তার পিটিশনটা বরঞ্চ এগিয়ে নিয়ে এলেন। আমি বলছি আজকে মুখ্যমন্ত্রী পিটিশন তো প্রায়োরিটি পেলো, সুমনদা সোমবার আবার পরের ডেট, আইনের চোখে সবাই সমান। হ্যাঁ, তাহলে কাল থেকে প্রত্যেকটা কোর্টে যখন মামলা হবে উকিল বাবুরা মামলা করবেন, পেছন থেকে সাধারণ মানুষ পেছন থেকে গিয়ে বলবে আমিও কিছু বলবো, তাহলে নর্মাল যে জুডিশিয়াল প্রসেস এটা ডিসরাপ্টেড হবে না। মুখ্যমন্ত্রী তো পারতেন নিজে মামলা করতে, আমি বলছি না পারতেন না, ইন পার্সন মামলা করতে পারতেন, তিনি তার অ্যাডভোকেটের থেকে নো অবজেকশন ওয়াকালতনামা নিয়ে তিনি বলতেন যে আমি আর্গিউ করব, সেই ব্যাপারে তিনি স্কেপটিক্যাল, সেই ব্যাপারে তিনি যথেষ্ট স্কেপটিক্যাল, কারণ ল পয়েন্ট আর্গুমেন্ট আছেন সেই জায়গাটা সমস্যা। কিন্তু তুমি যদি সুপ্রিম কোর্টের লিবারাল দিকটা দেখো, যোগেন্দ্র যাদব তোমার মনে থাকবে বিহারের তিনি তো পিটিশনার, আমি এই লিবারাল জিনিসটা আমি সমস্ত লিটিগেন্ট আমি বলছি যে যোগেন্দ্র যাদবকে তো সুযোগ দিয়েছিল এই সুপ্রিম কোর্টই, যে আপনি বলুন ওই নাম কোনো ব্যক্তি বিশেষ কিছু নাম টাম থাকলে, আমি বলছি সাধারণভাবে একটা সাধারণ XYZ একটা গ্রামের একজন মানুষ তিনি গিয়ে বলুন তো একটা মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে, আমি তোমাকে অহরহ এই ভিডিও দেখাতে পারবো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেখানে কোনো সাধারণ লিটিগেন্ট যখন কথা বলতে গেছেন জজেরা তাদের প্রশ্ন করেছে আপনার উকিলবাবু আছে, সে তো হাইকোর্টে একজন জাস্টিস সব্যসাচী ভট্টাচার্যের কোর্টে একজন ঢুকে বলেছিল আমি ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্টের জাজ, তো সেই নিয়ে বিস্তর মজা হয়েছিল, অনেকে অনেক কিছু। আমি বলছি সবাই যদি কোর্টে গিয়ে এগুলো করা শুরু করে, আমি উকিলবাবুও রাখবো, আমি বলছি এটা শ্যাম দিওয়ানের মতন অত বড় একজন ক্যালিবারের লয়ার, তার কাছেও অপমান, গোটা লিগ্যাল ফ্র্যাটার্নিটির অপমান। মমতা বন্দ্যোপাধ্যায় উকিল হিসাবে তো কোনোদিন আমি বলছি মানে একটা এফিডেভিটও কোনোদিন করেননি, তো স্বাভাবিকভাবে ওকালতি প্রফেশন এই নোবেল প্রফেশনটা যে নিটিগ্রিটিসগুলো আছে সেটা ওনার পক্ষে জানা সম্ভব না, আমি বলছি না জানতে হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তত এই জুডিশিয়াল ডেকোরামটাকে সম্মান জানানো উচিত ছিল। আর সাথে সাথে এটাও বলছি জজেদের বোধহয় এটা পারমিট করা উচিত হয়নি, কারণ এই যে প্রেসিডেন্টটা সেট হলো এটা একটা ভয়ঙ্কর প্রেসিডেন্ট সেট, কারণ আইনের চোখে সবাই সমান। একটা সাধারণ লিটিগেন্ট যদি কালকে গিয়ে কথাগুলো বলা শুরু করে প্রত্যেকটা কোর্টে, তাহলে কিন্তু জুডিশিয়াল কাজকর্ম সম্পূর্ণটা ব্যাহত হবে। আর সুমনদা সেটা হচ্ছে যেই কারণে উনি গেছিলেন, যেই কারণে উনি মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, মুখ্যমন্ত্রী বেশ কিছু অসুবিধার কথা বলেছেন, সাধারণ মানুষ হেনস্থা হচ্ছে, আমরাও সেই নিয়ে একাধিকবার বিরক্তি প্রকাশ করেছি, কিন্তু আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মামলা হয়েছে, আজকে দাঁড়িয়ে তুষার মেহতা বলছে ওরা কপি সার্ভিস করেন, দে ডু নট নো অ্যাবাউট দি গ্রিভান্স অফ দি পিটিশনার। আমি একেবারে মামলার ছোটখাটো বিষয়েও আসবো। এখন দেখুন আইনি পরিবারের সদস্য তো আমি নই, কৌস্তব আছে এখানে, ফিরদৌস আছে, ওরা বলতে পারবে, কিন্তু আমি বলছি যে জুডিশিয়াল ডেকোরামের যদি এই রকম ভঙ্গ হয়
তাহলে দেশের সর্বোচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ, আমি বলছি তারা কিছু বললেন না, আমি জানি না, কিন্তু এই নিয়ে বিতর্ক থাকবে, আমার পরের বক্তা দেবাংশু এর উত্তর দেবে। কিন্তু তার আগে আপনাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে, যারা ভাবছেন যে সুপ্রিম কোর্টের আজকের এই 4 পাতার যে রায় একটু আগেই আপলোডেড হয়েছে, এটায় কোনো এক পক্ষের দিকে সুপ্রিম কোর্টের দাঁড়িপাল্লাটা বেশি হেলে আছে, তারা বোধহয় সঠিক ভাবছেন না। তার কারণ দুপক্ষেরই ঝুলিতে যথেষ্ট, আমি বলবো যে ফেভার দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন বা প্রাপ্তিযোগ ঘটেছে দুপক্ষেরই। কেন বলছি, আমি একটু ভেঙে নিচ্ছি, যেহেতু আমার প্রথম বক্তা ছিল কৌস্তব, আমি প্রথমে দেখাবো যে জাতীয় নির্বাচন কমিশন কি পেল এবং রাজ্য সরকার কি পেল। আমি প্রথমে উল্টো দিক থেকেই শুরু করি, রাজ্য সরকার কি পেল। আমার প্রথম প্রতিবেদনে আজকের এই সুপ্রিম কোর্টের 4 পাতার অর্ডারে রাজ্য সরকার কি পেল, তার পাশাপাশি অবশ্য অবজারভেশন বা শুনানির সময় মাননীয় বিচারপতিরা যা বলেছেন পুঙ্খানুপুঙ্খ লাইভ স্ট্রিমিংয়ের সুবিধে ছিল, আমরা প্রত্যেকে দেখেছি, সেই অংশগুলো আপনাদের সামনে রাখবো, দেখুন। এ যেন সুপ্রিম কোর্টের শোডাউন। প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন খোদ মুখ্যমন্ত্রী। এসআইআরে হয়রানি হেনস্থার যে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে, তা নিয়ে এবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির কাছে আর্জি জানালেন, গণতন্ত্রকে রক্ষা করুন, মানুষের অধিকার সুরক্ষিত করুন। প্রধান বিচারপতির বেঞ্চও বলল, আমরা চাই না কোনো বৈধ ভোটারের নাম বাদ যাক। তবে বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি সরব হন পদবি সংক্রান্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে, যা কার্যত মেনে নেন বিচারপতিরাও। সওয়াল করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুধু পদবিতে মিসম্যাচ নয়, মিসম্যাচ অপরিকল্পিত। তিনি বলেন, বিয়ের পর কেউ স্বামীর পদবি ব্যবহার করছে, সেটাও তো মিসম্যাচ করে দিচ্ছে। কিছু মেয়ে যারা শ্বশুর বাড়িতে চলে গেছে, তাদের নাম ডিলিট করে দিয়েছে, কারণ তারা স্থানান্তরিত। বিষয়টি কার্যত মেনে নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা জানি না টেগোরকে কি উচ্চারণ করে, আসল উচ্চারণের থেকে নামের বানান একটু অন্য। টেগোর ভিন্ন বানানে লিখতে পারেন, তার মানে এই নয় যে তিনি টেগোর নন। বেঞ্চে থাকা বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও বিষয়টা এক। এরপর প্রধান বিচারপতি বলেন, ধরা যাক একজন নামের বানান দত্ত লেখেন এবং কেউ কেউ সেই একই বানান দত্তাও লিখতে পারেন। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলেছে, যেগুলো কোনো ছোট ছোট মিস্টেক, যেমন খান, বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান, এখন এসছে আলাউদ্দিন খাঁ। তার কার মিস্টেক? এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক, তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে? এরপর প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এই বিষয়টা সমাধান করা সম্ভব। বাংলা ভাষা বোঝেন এমন অফিসারদের তালিকা দিতে হবে রাজ্যকে, তারাই খতিয়ে দেখুক এগুলো নামের বানান ভুল নাকি আঞ্চলিক ভাষার কারণে। খুব ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী। খুব যথাযথভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসারদের স্পেয়ার করেছেন, তালিকা দেন, তালিকা সবার কাছে আছে। অর্থাৎ খুব ভালো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন ঠিক কানা গলিতে ঢুকে গেছে, এখান থেকে বেরোতে পারবেন না। এক্সিকিউটিভ হেড হিসেবে উনি ওনার কাজ ফেল করছেন। আজকে সেই কারণে ওনাকে দৌড়ে যেতে হচ্ছে। 14 তারিখ লিস্ট বেরোবে, 7 তারিখ শুনানি শেষ, 4 তারিখে উনি লড়াই করতে গেছেন। 3 মাস কি ঘুমিয়ে পড়েছিলেন? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি উনি অপটিক্স তৈরি করেছেন যে আমি তোমাদের জন্য লড়ছি। আগামী সোমবার এই মামলার শুনানিতে কি হয় সেদিকেই এখন সবার নজর। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। খুব ইন্টারেস্টিং। দেখুন, উল্টো দিক থেকে দেখলে বারবার চিঠি লিখেও নির্বাচন কমিশন নবান্নের কাছ থেকে যে আদায় করতে পারেনি, আজ সুপ্রিম কোর্টের নির্দেশে সেই বাংলা জানা ক্লাস 2 অফিসারদের তালিকা কিন্তু আদায় করে নিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, আগামী সোমবার শুনানি শুরুর আগেই এই অফিসারদের তালিকা নির্বাচন কমিশনকে দিতে হবে রাজ্য সরকারকে। অর্থাৎ খেলা হবে, খেলা হয়েওছে, কিন্তু খেলাটা যে পুরোপুরি একপাক্ষিক হয়েছে বা নির্বাচন কমিশনের প্রাপ্তির ভাড়া শূন্য, না, এটা বলা যাচ্ছে না। দেবাংশু কি একমত হবে? দেখুন সুমনদা, অনেক সময় খেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে যাওয়ার পর যখন আরো 5-7টা ছেলে মেয়ে পড়ে থাকে, তখন তাদেরকে একটা করে গামলা দেওয়া হতো সান্ত্বনা পুরস্কার হিসাবে। ওই গামলা নিয়ে প্লাস্টিকের টিফিন বক্সও দেওয়া হতো। হ্যাঁ, কিন্তু অত দামি সান্ত্বনা পুরস্কারও পায়নি নির্বাচন কমিশন। আমি যেটা বলতে চাইছি যে কৌস্তবদা এতক্ষণ ধরে এই যে এলো, ধরুন কৌস্তবদাকে আজকে বিজেপি প্রতিনিধি হিসাবে দেখবো না আইনজীবী হিসাবে, আমি প্রথমে সেটা বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম প্রথম বক্তা হিসাবে বলছে, তাহলে বিজেপির প্রতিনিধিই হবে।
তা আমি কৌস্তবদাকে মনে করিয়ে দিতে চাই, উনি যে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখা ইত্যাদি নিয়মের বিরুদ্ধে এত কথা বললেন না, সুপ্রিম কোর্টে গিয়ে ধমক খেয়ে এসছে প্রধান বিচারপতির কাছে, নিজে ধমক খেয়ে এসছে, বলছে আপনি চুপ করুন, এটা জনসভা না, এটা সুপ্রিম কোর্ট, এই বলে ধমক দিয়ে চুপ করে দিয়েছিল। সে আজকে অন্য লোককে নিয়ে জ্ঞান দিচ্ছে, শুনতেও ভালো লাগছে। না কৌস্তব বলছে জুডিশিয়াল ডেকোরামের, আমি বলছি জুডিশিয়াল ডেকোরাম এত ব্রেক করেছে যে সিজিআই এর চেয়ে বেশি আইন বোঝেন কৌস্তব বাগচি। দেখুন আমি তো মূর্খ আইনের বিষয়, আমি বুঝি না, সত্যি বুঝি না, কিন্তু কৌস্তব বাগচি সিজিআই এর চেয়ে বেশি বোঝেন। কারণ যে সিজিআই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন ম্যাডাম নট অনলি 5 মিনিটস, উইল গিভ ইউ 15 মিনিটস, মানে শুধু বলতে দেবো না তা না, আপনাকে আমি 15 মিনিট বলতে দেবো। তো এইটা ডেকোরাম ভাঙা, মানে সিজিআই নিজে ভেঙেছেন। আচ্ছা পরের বক্তব্য জানেন না, এখন জিজ্ঞেস করছে বলেছে কিনা, এবং পিটিশনটা এগিয়ে নিয়ে এসেছেন। অ্যাবসলিউটলি আমি বলছি সুমনদা দেখুন, ওখানে শুধুমাত্র তো বিচারপতিরা ছিলেন না, বিদগ্ধ আইনজীবীরা দুপক্ষের হয়েছিলেন। যদি উল্টো দিকের পক্ষেরও মনে হতো কোনো রুল ব্রেকিং হচ্ছে, তারাও সেটা কিন্তু ওখানে ফ্ল্যাগ করতো, সেটা তারাও করেননি ওখানে। এমনকি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে কিন্তু তুষার মেহতাও ছিলেন, যদি উনি একটা কেসে পার্টি, উনিও ওখানে দাঁড়িয়ে বলেননি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকোরাম ব্রেক করছেন। যত ডেকোরাম ব্রেক বুঝেছি একমাত্র কৌস্তব বাগচি, ঠিক আছে। এবার এটার একটা কারণ আছে, বিজেপির এটাই একমাত্র অ্যাঙ্গেল এই মুহূর্তে বাংলায়, কারণ বিজেপি মেন ইস্যুটা নিয়ে তো কথাই বলতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন আজকে অ্যাপিয়ার করলেন, শুনুন কি রেজাল্ট হবে কাল পরশু তরশু সেটা নিয়ে পরের কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলার যে 1.5 কোটি মানুষ লাইনে দাঁড়াচ্ছেন তাদের পক্ষে আওয়াজ তুলেছেন কি তোলেননি? আর ওই 1.5 কোটি মানুষের মধ্যে কি বিজেপির ভোটার ছিল না? ওই 1.5 কোটি মানুষের মধ্যে কি সিপিএম কংগ্রেসের ভোটার ছিল না? সেই মানুষগুলোর আওয়াজ তো কৌস্তব বাগচির তোলা উচিত ছিল আজকে, কারণ তারা তো নির্বাচন কমিশনের প্রতিনিধি নন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলছেন যে জ্ঞানেশ কুমার কেন দিল্লিতে বসে থাকবেন, এখানে এসে জেলায় জেলায় ঘুরুন। হ্যাঁ, এই ডিসেন্ট ভয়েস বিজেপির ভেতর থেকে শুধু জেলায় জেলায় কেন ঘুরবেন জ্ঞানেশ কুমার? বিজেপির প্রবাবল ক্যান্ডিডেট লিস্ট তৈরি করে দিন বিজেপিকে, জেলায় জেলায় ঘুরে। এতটা করছেন যখন আরো একটু করুন। আমি বলছি সুমন অন্য কথা, আমার বক্তব্য হচ্ছে আজকে এই আলোচনা চলতে চলতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রবলেমগুলো রেজ করছেন, তখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আইনজীবী বলছে যে ওনাদের প্রবলেমটা কি আমরা তো সেটাই বুঝতে পারছি না। একটা জায়গাতে বলেছেন, অন্য কোনো শব্দ হয়তো ইউজ করেছেন, আমি কোট করছি না, এইরকম একটা কথা বলেছেন, তখনই আরো সময় চাওয়ার কথাটা সেখান থেকে এসছে। আমি একটা কথা বলুন সুমনদা, এই প্রবলেমটা কি জানানো কি আমাদের তরফ থেকে হয়নি? 6টা চিঠি তো মমতা ব্যানার্জি লিখেছিলেন, 6টা চিঠির উত্তর না আসার পর অভিষেক ব্যানার্জি গিয়ে মিটিং করেছেন, বেরিয়ে আসার পর বলা হলো অভিষেক ব্যানার্জি মিসবিহেভ করেছেন, অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করলেন তাহলে ফুটেজটা আপলোড করুন। ঠিক যে ফুটেজ আপলোড করার চ্যালেঞ্জ আমরা সুমনদা করেছিলাম যখন দিল্লিতে ধর্নায় আমরা গেছিলাম, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পেছন গেট দিয়ে পালিয়ে গেছিলেন, তখন আমরা একই কথা বলেছিলাম ফুটেজ প্রকাশ করতে পারিনি। যে 6টা চিঠি মুখ্যমন্ত্রী দিয়েছেন, নির্বাচন কমিশন অ্যাকনলেজ পর্যন্ত করেননি, কিন্তু পাশাপাশি নির্বাচন কমিশন যখন অফিসার চেয়ে চিঠি দিয়েছে তখন রাজ্য সরকার কি উত্তর দিয়েছে? আজকে এই প্রশ্ন উঠেছে। আমি বলছি যে অফিসার চাওয়া হয়েছে, স্টেট গভর্নমেন্টের ক্যাপাসিটি অনুযায়ী অফিসার দেওয়া হয়েছে, তার পরবর্তীকালে আজকে যদি অফিসার চাওয়া হয় আজকে অফিসার দেওয়া হবে। কিন্তু সুমনদা আপনি আমাকে বলুন, তার জন্য বাইরের স্টেট থেকে যারা বাংলা ভাষা বোঝে না, যারা বাংলার নামের সম্পর্কে, একটা কথা বলুন, বিজেপির বিষ্ণুপুরের সাংসদের নাম কি? সৌমিত্র খান। আর সৌমিত্র খান চিঠি লিখলেন, হরিয়ানা থেকে একজন অফিসার বসে আছেন, উনি প্রমাণ করতে পারেন উনি হিন্দু খান না মুসলিম খান? এটা সৌমিত্র খান কি করে প্রমাণ করবেন আপনি বলে দিন সুমনদা আমাকে। হরিয়ানার ওই অফিসারটা কি করে বুঝবে বিজেপি বিষ্ণুপুরের সাংসদ? শুধুমাত্র হিন্দু মুসলমানটা বুঝিয়ে দিন। আমার বক্তব্য হচ্ছে এই প্রবলেমটা, আমি বলছি যথেষ্ট গ্রেড 2 অফিসার দেওয়া হয়নি বলে আজকে সুপ্রিম কোর্ট ইসি এই বলার সুযোগ পেল যে আমরা বাইরে থেকে অফিসার নিয়ে এসেছি। এই আমি যদি ধরে নিই তোমার কথা অনুযায়ী এটা অ্যালিবাই, এই অ্যালিবাইটা ইসির হাতে তো রাজ্য সরকারই তুলে দিল। সুমনদা আমার ইসি আজকে বলল যে আমরা গ্রেড 2 অফিসার পাইনি, রাজ্য সরকার উল্টে অঙ্গনবাড়ি কর্মী দিয়েছে। আচ্ছা ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে 6টা চিঠি লিখেছিলেন সেই 6টা চিঠির মূল উপপাদ্য বিষয়, মূল বক্তব্যটা কি ছিল? লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ছাড়াও আনম্যাপড লোকেদেরকে যেভাবে হয়রান করা হচ্ছে সেটা, ধরুন নামের বানান ভুল, ধরুন শেখের 5 রকম বানানো, SHEIKH, SEKH, শুধু SK, এগুলো সব আলাদা আলাদা ব্যক্তি হয়ে যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে সুমনদা, এই যে প্রবলেমগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 6টা চিঠি লিখেছেন, নির্বাচন কমিশনের তরফ থেকে তো কমিশনার বিরাট উদ্ধত্তপূর্ণ মানুষ, একজন তার লেখার দরকার নেই। এইগুলো বোঝার জন্যই তো বাংলা জানা অফিসার দরকার। আমি বলছি সুমনদা, অঙ্গনবাড়ি কর্মী দিয়ে তো এই কাজ চলে না। আমি বলছি সুমনদা, আপনার এই প্রশ্নটারই উত্তর দিচ্ছি। হ্যাঁ, এটাই যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য মূল কারণ হয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশন এই 6টা চিঠির রিপ্লাইয়ের মধ্যে কোনো একটা চিঠি রিপ্লাইতে কেন লিখলো না যে ম্যাডাম আপনারা এত চিঠি লেখার দরকারই নেই, আপনি শুধু আমাদের গ্রেড 2 এতগুলো অফিসার দিয়ে দিন, কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকবে না? আজকে সুপ্রিম কোর্টে না বলে 6টা চিঠির সময় বলতে পারেনি, 6টা চিঠি রিপ্লাইতে বলতে পারেনি? ও বললো না আমি অত বুঝি না, যখন বোঝে না কথা না বললেই পারে চুপচাপ করে থাকতে পারে। তোমাকে কোর্টে চুপ থাকতে বলেছিল, শোনোনি? বলেনি?
মধ্যখানে বলতে গেলে তো আমি দেবাংশু হতে পারবো না, আমি তো স্লোগান ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েটার নই, আমার একটা ডিগনিফাইড প্রফেশন। আচ্ছা, না কন্টেন্ট ক্রিয়েটার কেন, আমি বলছি যে আমি বললাম যে আমি স্লোগান লিখি, দল পাল্টাই না। হয়ে গেছে বলা? হ্যাঁ চলছে, তুমি যতক্ষণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে আমি বলো। বললাম যেটা বোঝো না সেটা নিয়ে কথা না বললেই হয়। না না, তুমি সিজিআই চেয়ে বেশি বোঝো আইন, আমরা তো মূর্খ মানুষ। তুমি সিজিআই চেয়ে বেশি বোঝো, তুমি জানতেই না মুখ্যমন্ত্রীকে 15 মিনিট এগোই। হ্যাঁ, আজকে আমার গলার সত্যি এতটাও জোর নেই যে আমি থামাতে পারবো দুই তরুণ তুর্কিকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে যখন উনি বলতে চেয়েছিলেন, ওর ইংরেজিটা যদি না বুঝতে পারে একটু অনুবাদ করে নিলেই পারে, যে উনি বলেছিলেন যে চিফ এই জাস্টিস। অনুবাদটা যদি আচ্ছা শেষ করুন, মাইক্রো অবজারভারে করে নিতে এতগুলো লোক লাইনে দাঁড়াতে হতো। হ্যাঁ, আমরা বাংলার মানুষ তো ইংরেজি কম বুঝলে আমাদের লজ্জা নেই, বুঝলে কৌস্তব, তোমরা বড় একটু ট্যাশ মানুষ আছো, তোমাদের আলাদা ব্যাপার। আমরা বাংলার রাজনীতিটা করি, এবার ইংরেজিটা একটু বুঝিয়ে দাও আমাদের, কি বলেছেন এবার শুনি। হ্যাঁ, একটু বুঝিয়ে দাও। আরে যার হয়ে কথা বলছো তার জন্য তোমার বাবাকে এখনো গুজরাটে চাকরি করতে না হয়। না দাদা, করতে হবে যার না। হয়ে কথা বলছো তোমার বাবা গুজরাটে চাকরি করে, তাই তো এখানে চাকরি বাকরি নেই। আমার বাবাই চলে গেছে, আমার বাবাই চলে গেছে, আমি বলি বাবাই চলে গেছে। আচ্ছা শুভেন্দু অধিকারী চাকরি করতে না, এখন তো হ্যাঁ এখানে চাকরি নাই, শোনো শোনো, এখানে চাকরি আর তুমি এখানে কোনো কাজ বাজ না করে চিৎকার করে গলা উঁচু করছে, এখানে উত্তর নেই, গলা উঁচু করছে, নিজেই চাকরি পায় না। নিরাপদ দূরত্বে। আচ্ছা, এক এক করে দুজনকে 30 সেকেন্ড দিলাম, আগে করতে আজকে দিদিরা ডোজ দিয়েছেন, এটাই রিপারকেশন হয়ে জানতো। শোনো না, আমার বাবা সেদিন গুজরাটে গেছে, বাবাকে কাছ থেকে বলে রিটায়ারমেন্ট নিতে, আমার বাবাকে 2 পয়সা বাবা এই বয়সে এখনো গুজরাটে কাজ করে। আচ্ছা, আমরা পরের প্রজন্মে আসি, বাবাদের একটু ছেড়ে দিই। আমি সেটাই বললাম, আমার বাবা সেদিনকে গুজরাটে গেছে যেদিন নরেন্দ্র মোদী হাফ প্যান্ট পরতো, কারণ আমার বাবা নরেন্দ্র মোদী সেম এজ। আমি নরেন্দ্র মোদী ফিরে আসতে পারি কেন? দিদির সরকারে তুমি দিদির জন্য এবার আমরা উত্তীর্ণ হব, হাফ প্যান্ট থেকে ফুল প্যান্টে উত্তীর্ণ হব। প্রথম থেকেই তো অভদ্রতার একটা লিমিট থাকে, আমি প্রথম থেকে বলিনি। আমি যেটা বলেছি খুব শান্তভাবে যে জিনিসগুলো বলছিলাম, কনস্ট্যান্টলি পাশ থেকে অভদ্রতা করে গেলে মুশকিল। কেউ অভদ্রতা করেনি দাদা, কন্টেন্ট ক্রিয়েটর ইংরেজি। আরে ভাই, নিজের বাবা তুমি যে দায়িত্ব পালন করে না, সে লোককে নিয়ে কথা বলে। আমার দায়িত্বটা আমি বুঝি না, তুমি তোমার দায়িত্ব বুঝো না। এবার আমার ইন্টারফেয়ার করতে হবে। আমি আই হ্যাভ মেইনটেইন ডিসিপ্লিন, আমি এটা মেইনটেইন করি। পার্টি পাল্টেছো কেন বলো? হাফ প্যান্ট পরে ঘুরছো এখন আরএসএস এর, গালাগাল করতে কদিন আগে এসে বলো। ডিসিপ্লিন শেখাচ্ছ না, তুমি নিজে ডিসিপ্লিন। আদর্শ নিয়ে জ্ঞান দিতে ইন্দিরা গান্ধী যার ছোটবেলার স্বপ্ন, সে এখন মোদিকে কথা বলবো। না না না, অনেক কথা বলে দিচ্ছি। বিগিনস এট হোম। হ্যাঁ, এই বয়সে বাবার কাজ করা, কাজ করার কথা একদম ঠিক আছে। আমি একটু বলে নি প্লিজ। আরে ভাই, যখন বলছো তখন বলো। আরে তুমি কি বলেছো? তুমি কি বলেছো? ঠিক আছে, এই প্রজন্মে এবং এই বিষয় আছে। এবার আমি দাঁড়িয়ে কাটবো, আমি আসবো। আমি বলছি, ও যে কথাগুলো এতক্ষণ ধরে বলে গেল না, বিচারপতিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ভাষায় কথা বলে না, বিচারপতিরা অভদ্র ভাষাতে কথা বলে না, একটা লিমিট থাকে সবকিছু। আমি বলছি, তুমি ভাই বাবাকে টেনেছো কেন? আমি কাকু কাকিমাকে টানতে গেছি, আমি এবার দাঁড়িয়ে টানলাম, একদম টু মাচ। কনস্ট্যান্টলি আমি যদি বলে যাই, কনস্ট্যান্টলি পোক করে গেলে একটা লিমিট থাকে সবকিছু। আমি বলছি, এই যে আজকের যে এই হিয়ারিংটা হলো, হিয়ারিং এর সময় মমতা বন্দ্যোপাধ্যায় আমার কথা, এটা আমার কথা বলে না, যে কোনো বিদগ্ধ মানুষ যারা এই প্রফেশনের সাথে যুক্ত বা যারা কোর্ট কাছারি সম্পর্কে ওয়াকিবহল, সবাই জানে উকিল থাকলে মধ্যখানে কোনো লিটিগেন্টকে কথা বলতে নেই। লিটিগেন্ট যখন কথা বলবে, তার মানে যদি উকিল না থাকে ইন পার্সন সে মামলা করতে পারে। আমি এই জায়গাটা শুধু বলেছি। দ্বিতীয়ত আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে দিল্লিতে যাওয়া বা সুপ্রিম কোর্টে এই মামলা করার এই কথাগুলো বলা, এটা সম্পূর্ণই কিন্তু প্লেইং টু দি গ্যালারি। এর মধ্যে কোনো ল পয়েন্ট নেই, কোনো ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট নেই। উনি জনসভায় যে বক্তৃতাগুলো করেন সেগুলোই আওড়ে গেলেন বিচারপতিদের সামনে। বিচারপতিরা কিন্তু উনার জনসভার বক্তৃতার উপরে কিন্তু কোনো অর্ডার বা জাজমেন্ট পাস করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্যাগুলোর যে কথাগুলো বলছেন, ফ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন দি গার্ব অফ ওই সমস্যাগুলো মুখ্যমন্ত্রী আদতে আড়াল করতে চাইছে অনুপ্রবেশকারীকে। মুখ্যমন্ত্রী আদতে আড়াল করতে চাইছে মৃত ভোটারদের, যাদের নাম যাতে থেকে যায়। মুখ্যমন্ত্রী ওই যে সমস্যাগুলো কথা বলছেন, ধরুন মুখোপাধ্যায় মুখার্জি, আমরাও তো বলছি বহু মানুষের সমস্যার সম্মুখীন, কিন্তু সুরাহা হচ্ছে না তো। আমি ধরে নিচ্ছি তোমরাও বলছো, ওরাও বলছে, এরাও বলছে, হচ্ছে কোথায়? প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের মা, তোমরাও দেখিয়েছো। হ্যাঁ, তো লাইনে তো দাঁড়াতে হচ্ছে দেবজিৎ সরকারের মাদের। না, লাইনে কি অ্যাম্বুলেন্সে করে তাদেরকে হেনস্থার শিকার হতে হয়েছে। কিন্তু আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই যতই যাই করুক না কেন,
কনস্টিটিউশন ইলেকশন কমিশনকে এই এসআইআর এর অথরিটিটা দিয়েছে। মুখ্যমন্ত্রীর দুটো ডায়লগ বাজিতে এটা মুখ্যমন্ত্রী বন্ধ করতে পারবে না, এত সহজ নয়। এক লাইনে বলি, সেটা যে সুমন্ত প্রথম যে 58 লাখ বাদ গেছিল, এই প্রসেসই তো বিহারেও হয়েছিল আগে, তারপরে নতুন লজিক্যাল ডিসক্রিপেন্সির গল্প হয়নি, এটা বাংলায় নতুন করে আনা হয়েছে। 58 লাখের মধ্যে কারা ছিল সুমনদা? আপনি শুরুর শোতে বারবার বোঝাচ্ছিলেন মানুষকে অ্যাওয়্যার করার জন্য। এই 58 লাখের মধ্যে প্রধানত যাদের বাবা মায়ের নাম, যারা সবথেকে বেশি হচ্ছে যারা মৃত ভোটার, একদম মৃত ভোটার, শিফটেড ভোটার, এবং তার মানে 58 লাখের বাইরে যারা সুমনদা, তাদের প্রধানত হয় বাবা মার নাম রয়েছে অথবা তারা রয়েছে। তাহলে যার বাবা মায়ের নাম 2002 তে অলরেডি রয়েছে বা তারা তাদের সন্তান সন্ততি, তাদের মধ্যে বিজেপি এর বাইরে কি করে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা থাকতে পারে এই অঙ্কের বাইরে? যদি অঙ্কের বাইরে থাকতে পারে তাহলে এই অঙ্ক বিহারেও লাগু ছিল। তাহলে এটা কি বলবো? বিচারপতিরা জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি চান যে মৃত ভোটার তালিকায় থাকুক? আপনি কি দেখুন, আমি এটাই বলছি, দুদিকে একেবারে স্পষ্ট করে দিয়েছেন আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা, একেবারে স্পষ্ট করে বলার সময় এসেছে। এক হচ্ছে যে সত্যি সত্যি সমস্ত রাজনৈতিক দল যদি প্রতিবাদ করে, রাস্তায় নামে, একই রকম সরব হয়, তর্কের খাতিরে আমি ধরে নিলাম, কিন্তু তাতেও মানুষের হয়রানিটা হচ্ছে, এটা ফ্যাক্ট, আর এটা কোনো রাজনৈতিক দলের স্লোগানেই পাল্টে যাবে না। কিন্তু এখান থেকে আমি শুরুতে যেহেতু দেখালাম যে রাজ্য সরকার কি পেল, এই মুদ্রার উল্টো দিকটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন কি পেল। আবার বলছি, প্রাপ্তির তালিকা ভাড়ারটা তাদেরও শূন্য নয়। পরের প্রতিবেদন। নামে মাইক্রো, কিন্তু এসআইআর আবহে সেই মাইক্রোই হয়ে উঠেছে বিরাট টানাপোড়েনের বিষয়। বুধবার যার জল গড়ালো সুপ্রিম কোর্ট অব্দি, শেষ অব্দি রাজ্য সরকার পর্যাপ্ত অফিসার দিচ্ছে না। নির্বাচন কমিশনের এই অভিযোগের প্রেক্ষিতে সোমবারের মধ্যে বাংলা ভাষা জানেন, পদবি জানেন এমন অফিসারদের তালিকা দিতে নবান্নকে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলের বেঞ্চে সওয়াল করতে গিয়ে মাইক্রো অবজারভার নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুধু ৮৩০০ মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করেছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। আগে ৫৮ লক্ষ নাম ডিলিট করেছে। এরপর নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেন, হোয়াটসঅ্যাপ কমিশন বলছে আর শুধু মাইক্রো অবজারভাররা নাম ডিলিট করছে। माइक्रो ऑब्जर्वर जो उसको दिया है 8100, वो उसको बाहर से लेके आया है। कोई इस टाइप का माइक्रो ऑब्जर्वर कभी कोई स्टेट में अपॉइंटमेंट नहीं किया है। एंड माइक्रो ऑब्जर्वर वो लोग एसडीएम लेवल का नहीं है, बीजेपी स्टेट है, उधर का ऑफिसर को लेकर इधर के ले आया माइक्रो ऑब्जर्वर के लिए। और डिसीजन जिसको लेना है आइन का मुताबिक वो ईआरओ और डीईओ, उसको नहीं, जो माइक्रो ऑब्जर्वर जो बोलता है उस डिसीजन फाइनल हो जाता है। মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, দোষটা রাজ্য সরকারেরই। তারা আমাদের ইআরওর জন্য ক্লাস 2 অফিসার দেয়নি, সেই কারণেই মাইক্রো অবজারভারদের আইন মেনে নিয়োগ করা হয়েছে। একথা শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এরকম কোনো নিয়ম নেই। কমিশনের আইনজীবী তখন ফের বলেন, রাজ্য সরকার যখন সহযোগিতা করছে না তখন অবজারভার নিয়োগ করা ছাড়া আর কোনো উপায় নেই। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধী পক্ষের আইনজীবী যেটা বললেন সেটা সঠিক নয়। আমাদের যা ক্ষমতা আমরা সব দিয়েছি, সব সহযোগিতা করেছি। इलेक्शन कमीशन ने जब क्लास 2 अफसर स्टेट गवर्नमेंट से मांगा तो आपने क्लास 2 अफसर क्यों नहीं दिया? एसआईआर अगर करना है कि तो किसी को तो काम करना पड़ेगा। आपने क्लास 2 अफसर नहीं दिया तो इलेक्शन कमीशन ने माइक्रो ऑब्जर्वर अपने से लगाया, केंद्र सरकार से लगाया। तो ममता बनर्जी के जो ड्रामाबाजी है, सिर्फ कैमरा को अपनी तरफ खींचने का एक मुहिम है। দুপক্ষের সওয়াল শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, সোমবার আপনারা তালিকা দেবেন কোন গ্রুপ বি অফিসারদের নির্বাচন কমিশনের জন্য ছাড়তে পারবেন। সম্ভবত যখন অফিসাররা চলে আসবেন তখন মাইক্রো অবজারভার প্রয়োজন হবে না। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমরা নিক্তি মেপে প্রত্যেকটা দিক আলোচনা করব। আজ কিন্তু সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট এসআইআর এর বিপক্ষে নয়। তিনি মুখ্যমন্ত্রীকে আজকে বলেন যে মৃত ভোটারের নাম ভোটার তালিকায় থাকুক, সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীও চান না। যারা পশ্চিমবঙ্গ থেকে পার্মানেন্টলি শিফটেড, স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে গেছেন, তাদের নাম থাকুক, এটাও নিশ্চয়ই মুখ্যমন্ত্রী চান না। অর্থাৎ যুক্তিগ্রাহ্য কারণে যাদের নাম বাদ পড়েছে তাদের নাম যে বাদ পড়াই উচিত এবং মুখ্যমন্ত্রীরও সেটার সঙ্গে সহমত হওয়া উচিত, এটাও কিন্তু এই এসআইআরের নানা পদ্ধতিগত যে সমালোচনা, নানা পদ্ধতিগত খামতি ত্রুটি, এইগুলোর পাশাপাশি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। আমার পরবর্তী বক্তা ফিরদৌস শামীম মানবে।
একদমই দেখুন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা না কোনো পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশনও না, আর পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন না, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য বেশ কিছু মানুষ এটাকে পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন বা পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশনে পরিণত করে ফেলেছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি পিটিশন দাখিল করেছেন এবং তিনি পিটিশনটা দাখিল করেছেন একজন অ্যাডভোকেটের মাধ্যমে। এখন একজন যে কোনো ভারতীয় নাগরিক তিনি আদালতের সামনে তার পিটিশন দাখিল করতে এন্টাইটেল, তিনি পিটিশন দাখিল করতে পারেন, তিনি ইন পার্সনও করতে পারেন, একজন আইনজীবীর সহায়তা নিতে পারেন। এক্ষেত্রে তিনি আইনজীবীর সহায়তা নিয়েই তিনি পিটিশন দাখিল করেছেন, তারপরেও তিনি আইনজীবী থাকা সত্ত্বেও তিনি সাবমিশন করতে গেছেন এবং আদালতে অনেক সময় এটা ঘটে। এবং এটা ঠিক কথাই, যে কথা এর আগে বলছিলেন, যে একজন আইনজীবী থাকা সত্ত্বেও সাধারণভাবে যিনি পিটিশনার হন তিনি সাবমিশন করতে গেলে আদালতের তরফ থেকে এটাই বলা হয় এবং এটা স্বাভাবিক। কিন্তু যিনি বলছেন আদালতের সামনে, তার কিন্তু একটা সাংবিধানিক পদ রয়েছে, ফলে সেই সাংবিধানিক পদের সম্ভ্রম রক্ষার্থে আরেকটি সাংবিধানিক পদাধিকারী খুব স্বাভাবিকভাবে খুব বিনম্রতার সঙ্গে এটা তাকে মনে করিয়ে দিয়েছেন যে আপনার পক্ষ থেকে একজন আইনজীবী রয়েছেন এবং তিনি অত্যন্ত দক্ষ একজন আইনজীবী, ফলে তিনি সাবমিশন করাটাই মূল বিষয় হয়ে দাঁড়ায়। কারণ আদালতের মূল প্রতিবাদ্য বিষয় কি থাকে বলুন তো, যে বিষয়টি সাবজেক্ট ম্যাটার যেটি সেটার অ্যাডজুডিকেশন। আচ্ছা, আজকে সারা দিনে আমরা সেটার অ্যাডজুডিকেশন কি পেলাম? আচ্ছা, রাজ্যের মানুষ আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের উপস্থিতির ফলে রাজ্যের মানুষের যে এসআইআর শুনানির যে হয়রানি, সেখান থেকে তারা ছাড় পেয়ে গেল, মুক্ত হয়ে গেল? না, হয়নি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই সুপ্রিম কোর্টে সাবমিশন করছিলেন, যখন বলছিলেন মাইক্রো অবজারভারদের কথা, রোল অবজারভারদের কথা, যারা বিজেপি লেড গভর্নমেন্ট মানে সরকারের থেকে এসছেন ভিন রাজ্যের, যারা বাংলার প্রেক্ষিত বোঝে না, বাংলার মেয়েরা যখন ইনলজ হাউসে যায় তাদের পদবীর পরিবর্তন ঘটে, খান এবং খাঁ যে নামের ওই এন যুক্ত আর এন হীন, ফলে এই যে প্রেক্ষিতগুলো বাংলার অফিসাররা ভালো বুঝতেন। আচ্ছা, বাংলা থেকে কতজন আজকের দিনে দাঁড়িয়ে ইউপিএসসি যখন লিস্ট বেরোয় কতজন আইএস আইপিএস হন? তার কারণ পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি করে শিক্ষাক্ষেত্রকে এমন জায়গায় নিয়ে গেছেন, ওই ইউপিএসসির লিস্ট বেরোলে সেখানে বাঙালিদের উপস্থিতি পাওয়া যায় না। ফলে বাংলা জানা আধিকারিকের সংখ্যা প্রতিদিন কমছে, সেটা অল ইন্ডিয়া পার্সপেক্টিভেও কমছে, কারণ আমাদের সেই রিপ্রেজেন্টেশন হচ্ছে না। প্রথম কথা। দ্বিতীয় কথা বলি, দেখুন মাইক্রো অবজারভারদের কথা যখন বলছেন যে ভিন রাজ্য থেকে এসছে, তার কারণ ওনারা অফিসার সাপ্লাই করেনি। আচ্ছা, তখন আপনারা তথ্য নির্ভর হয়ে কেন বলতে পারলেন না যে নির্বাচন কমিশন আমাদের 300 জন আধিকারিক চেয়েছিল, এই দেখুন আমরা 500 জন আধিকারিকের তালিকা পাঠিয়েছিলাম এবং তারপরেও নির্বাচন কমিশন অন্য রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে? এই তথ্য তো আমরা শুনতে পেলাম না। তাহলে রাজ্যের উল্টো তথ্য শুনতে পেলাম যে 80 জন গ্রেড 2 অফিসারের পর বাকি অঙ্গনওয়াড়ি কর্মী দেওয়া হয়েছে। তার মানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সাংবিধানিক পদাধিকারী হয়ে সেখানে উপস্থিত হলেন, এতটা সত্ত্বেও তিনি কিন্তু তথ্য নির্ভর হয়ে গেলেন না। ফলে খুব পরিষ্কার যে রাজ্যের মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই রইলেন। যে রাজ্যের মানুষকে এই যে সামান্য নাম তার মিসম্যাচের জন্য তাদের হিয়ারিংয়ের লাইনে দাঁড়াতে হচ্ছে, হয়রানি হতে হচ্ছে, সেটা কিন্তু এই আগামী 4 দিন সেটা কিন্তু তাদের চলতেই থাকবে। এবং সেটা যদি ভবিষ্যতে সেই সময়কাল আরও এক্সটেন্ডেড হয়, তাহলে সেই এক্সটেন্ডেড পিরিয়ডেও বাঙালি কিন্তু হয়রানির শিকার হবে। আমরা শুধুমাত্র টু বি অনেস্ট অ্যান্ড নিউট্রাল এটাও বলতে হবে, ওনারা যেভাবে বাংলা জানা অফিসারদের ঘাড়ে পুরোটা চাপিয়ে দিলেন, মনে হচ্ছে যে এআই নির্ভর কোনো সফটওয়্যার তারা ব্যবহারই করেননি, কিন্তু ফ্যাক্ট তো তা বলছে না। একদমই দেখুন, বহু ক্ষেত্রে এআই এর কারণে মানুষের হয়রানি হয়েছে। কই আজকে সুপ্রিম কোর্টে সততার সঙ্গে নির্বাচন কমিশন সেই কথা তো বলতে পারলো না। এবং নির্বাচন কমিশনের পার্ট থেকে আমি দুটো কথা বলি। দেখুন, নির্বাচন কমিশনের উচিত যে কথা প্রথমে উঠে আসছে, যে আমরা যে সাবমিশন দিয়ে শুরু করেছিলেন, আমরা দেখছি যে ডিলিট হচ্ছে কিন্তু ইনক্লুড হচ্ছে না। আচ্ছা, প্রথম ইনক্লুড হতে গেলে কি করতে হবে? ফর্ম 6 পূরণ করে ইনক্লুশন হতে হবে, আর ফর্ম 7 পূরণ করে যদি কারোর সম্পর্কে আপনার গ্রিভান্স থাকে তাহলে সেই নির্বাচনী ক্ষেত্রের মানুষ সেখানে তার সম্পর্কে গ্রিভান্স জমা দেবে। এখনো পর্যন্ত সুমনবাবু আপনি তো এই বিষয়টিকে পুরোটা কভার করছেন, আপনার কাছে তথ্য আছে যে কতগুলো ফর্ম 6 বা কতগুলো ফর্ম 7 জমা পড়েছে? এখনো এই তথ্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। আমি
দুর্ভাগ্য যে আজকে এতজন প্রাজ্ঞ আইনজীবী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সে কথা কিন্তু উঠে এলো না। নির্বাচন কমিশন কেন এই তথ্য দিয়ে জানাবে না যে 58 লাখ নাম এই বাদ যাওয়ার পরে কতজন ফর্ম 6 জমা দিয়েছে, কতজন ফর্ম 7 জমা দিয়েছে, এবং প্রত্যেকের নাম, এর আগে কিন্তু এই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে প্রত্যেকের নামের তালিকা প্রকাশ করতে হবে। অপরচুনিটি অফ হিয়ারিং পাওয়া একজন ভারতীয় নাগরিকের অধিকার, সেই অধিকার যখন খর্ব হচ্ছে সেটার বদলে, সেটা এ সম্পর্কে অ্যাড্রেস করার বদলে আমরা এখন অ্যাড্রেস করছি কি গ্যালারি শোকে, আমরা অ্যাড্রেস করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। দেখুন, তাকে নির্বাচিত করেছে মানুষ, এই রাজ্যের মানুষদের তাদের দুঃখ যন্ত্রণা বেদনা সেগুলোকে প্রশমন করার জন্য, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি করলেন, তিনি দিল্লি পৌঁছে গেলেন। তার তো আইনজীবীর অভাব নেই। দেখুন, এই রাজ্যের যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা দুর্নীতি করে, তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য কোটি কোটি টাকার অ্যাডভোকেটের পেছনে খরচা করা হয়। যে রাজ্যের মানুষ যখন নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তখন রাজ্যের আমি আসবো, কিন্তু এই মুহূর্তের অত্যন্ত বড় একটা খবর যার জন্য টেলিভিশনের পর্দায় আপনাদের নজর রাখতেই হবে। কালকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা রায় প্রকাশিত হবে। আই রিপিট, সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে ডিএ মামলার রায়। এই মুহূর্তে খবর আসছে, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ডিএ মামলার রায় আগামীকাল সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে। বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ 11 নম্বর এজলাসে রায় প্রকাশিত করবে। আমি খুব পরিষ্কার বলতে চাই, নিঃসন্দেহে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী যেদিকে তাকিয়ে আছেন, ডিএ মামলার রায়, আই রিপিট, আগামীকাল 11 নম্বর এজলাসে সুপ্রিম কোর্টে প্রকাশিত হবে, রায় দান হবে আগামীকাল। আপনারা জানেন গোটা প্রক্রিয়া, শুনানি প্রক্রিয়ার পর রায় দান স্থগিত ছিল। সেই রায়দান আগামীকাল 11 নম্বর এজলাসে আমাদের সামনে আসবে। নিঃসন্দেহে আমি ফিরদৌস যেখানে বলছিল, আমি শুধু তার সঙ্গে যোগ করব যে কি ইন্টারেস্টিং, দেখুন যে এই অনুষ্ঠানেই দর্শকদের সঙ্গে আমি শেয়ার করেছি যে কারুর কোনো ভুল নেই, বিএলওর ভুল নেই, ভোটারের ভুল নেই, কারুর ভুল নেই, শুধু সফটওয়্যারের ভুলে ভোটারের নামের আগে ফ্লোর যোগ হয়ে গেছে, FLR বারবার দেখিয়েছি। আমি বলছি এই ভুল কার? এ তো বাংলা জানা অফিসারদের ব্যাপার নয়। AI সফটওয়্যার ম্যাল ফাংশন করেছে, যার খেসারত দিতে হয়েছে হাজার হাজার ভোটারকে। আমি বলছি সমস্ত তথ্য একেবারে স্বচ্ছতার সামনে সুপ্রিম কোর্টে আসতে পারত। যেমন ধরুন বিহারে আপনাদের মনে থাকবে যে সুপ্রিম কোর্টকে বলতে হয়েছিল যে যাদের নাম বাদ গেল, কেন তাদের নাম বাদ গেল সেইটা বলতে হবে। বাংলাতেও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা বলতে হচ্ছে। কেন বলতে হবে? আমার নাম বাদ গেলে আমার তো ন্যূনতম এইটুকু অধিকার থাকবে যে নামটা কেন বাদ গেল সেই কারণটা নির্বাচন কমিশন আমায় স্বচ্ছতার সঙ্গে জানাবে। আমি বলছি এই জায়গায় কিন্তু জেনুইন এবং সিরিয়াস ঘাটতি হচ্ছে। আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলের এই নিয়ে প্রতিবাদ করা উচিত। দেখুন, আপনারা দেখেছেন যে গত দুদিন ধরে SIR ইস্যুকে ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে যে পদ্ধতিতে ব্যবহার করছেন, বিশ্বনাথ চক্রবর্তী তার জন্য বিপুল নম্বর দিয়েছেন। গত 48 ঘন্টায় আপনারা একাধিকবার দেখেছেন। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে দেখলাম অগ্রাধিকারের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা আগে শোনা হলো। 2, লাঞ্চ ব্রেক আমরা প্রত্যেকে জানি সাধারণভাবে সুপ্রিম কোর্টে দুপুর 1টায় হয়, সেটা পিছিয়ে 2:30-এর পর চলে গেল। তৃতীয়ত, আজ বুধবারের শুনানির পর পরবর্তী তারিখ হলো আগামী সোমবার। এটা কিন্তু স্পষ্ট যে সুপ্রিম কোর্টে মামলার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন বা পিটিশন যথেষ্ট গুরুত্ব পেয়েছে। কিন্তু এর তাৎপর্য কতটা সুদূর প্রসারী, নিঃসন্দেহে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। বিরোধীরা নানাভাবে ব্যঙ্গ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নিয়ে। এই ব্যঙ্গ বামফ্রন্ট করেছে, এই ব্যঙ্গ বিজেপি করেছে, কিন্তু প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে, বিরোধীরা পরাজিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতি ইমোশন, দেখুন উনি কী কাজ করতে গিয়েছিলেন? উনি কি আপনি মনে করেছেন যে ভোটার তালিকা সংশোধনে সাহায্য করতে গেছিলেন? উনি কি আপনি মনে করেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে যাদের ভুক্তভোগী তাদের মানে রেয়াত করতে গিয়েছিলেন? তিনি তার রাজনীতি করতে গিয়েছিলেন। তিনি নির্বাচন 2026-এর আগে উনি পরিষ্কার করে জ্ঞানেশ কুমারকে প্রতিপক্ষ করতে চেয়েছেন। ইলেকশন কমিশনকে প্রথমেই যদি আমি প্রতিপক্ষ করে দিতে পারি, তাহলে এখানকার ল অ্যান্ড অর্ডার ছাড়া এখানে ভোট হবে, ভোট আমার লোকরা রুট করবে। ফলে ওনার 100% উনি সফল হয়েছেন। ডে 1-এ উনি মানে 10-এ 8 পেয়েছেন। তার কারণটা হলো জ্ঞানেশ কুমার এবং তার ইলেকশন কমিশনকে কার্যত উনি বিজেপির এজেন্ট হিসাবে দেখিয়েছেন, দালাল হিসাবে বলেছেন এবং প্রতিপক্ষকে পরাজিত করেছেন। দ্বিতীয় দিন ভুক্তভোগী কিছু লোককে নিয়ে গেলেন, ঘরের মধ্যে আটকে রাখলেন, ঘরে পরিষ্কার করে বলা হলো যে কেউ বাইরে বেরোতে পারবে না।
এবং একটি কথাও মিডিয়ার সাথে কথা যাতে বলতে না পারে, 22 জন পুলিশকে তুলে নিয়ে গেলেন ট্যাক্স পেয়ারের টাকায়, তারা 2 কোটি টাকা খরচা করে চারিদিক ঘেরাও করে রাখলো যাতে একটাও ভুক্তভোগী বেরোতে না পারে। প্রেস কনফারেন্স করলেন, সারা ভারতবর্ষের মানুষকে জানালেন কি দুর্ভোগে আছেন, 100% আবার সফল। সেই জন্য কালকে আমি আবার আট দিলাম। আজকে ওনার যে পারফরমেন্স, মানে পরিষ্কার করে বলতে গেলে ল পয়েন্ট অফ তো উনি জাননি। আমার নেত্রী সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের জন্য লড়াই করেছে, এই বার্তাটা দিতে চেয়েছেন, সফল হয়েছেন। তার জন্য 10-এ 10 আজকে দিচ্ছি আমি। কিন্তু এরপরে কতগুলো নৈতিক প্রশ্ন আসে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন গণতন্ত্রের স্বার্থে আমি এখানে এসেছি, মানুষের অধিকারের স্বার্থে এসেছি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অধিকার কোথায় ছিল যখন 2018 সালে 1,80,00,000 লোক ভোট দিতে পারেনি, 20,000 মানুষ মানে 20,000 আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মারধর করে আপনার যখন কর্মীরা বিরোধীদেরকে প্রার্থী দিতে দেয়নি, 1,80,00,000 লোক ভোটার এক্সারসাইজ করতে পারেনি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভোটের অধিকার, নৈতিক অধিকার কোথায় ছিল? আজকে এটা সুপ্রিম কোর্টে বলেছেন। সেদিন আপনার অধিকার কোথায় ছিল যখন 2023 সালে 100 লোকের লাশের উপরে আপনার পঞ্চায়েত নির্বাচন করেছেন? সেদিন গণতন্ত্রের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কোথায় ছিল? আপনি সবটা নাটক করছেন, কিন্তু এই নাটকের একটা রেজাল্ট আছে, কারণ পশ্চিমবাংলার লোক এই নাটক খায়, এই পশ্চিমবাংলার লোক এই নাটকের উপর ভিত্তি করে নির্বাচনে আপনাকে জয়ী করে, আপনি জয়ী হন। এটা আরেকটা জায়গা থেকে, উল্টো দিক থেকে যদি আমি দেখি, তাহলে রাজ্যের বিরোধীরা অপদার্থ বিরোধী থাকলে যা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে, তার কাউন্টার করতে গেলে আরেকটা নাটক করতে হয়। সেই নাটক তারা করতে পারেনি, সিপিএম এর সময় করতে পারেনি। এখন বিজেপি প্রধান বিরোধী দল, তারা মমতার কাউন্টার নাটক করতে পারছে না। যদি করতে পারতো তাহলে আজকে বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে আরে ভীষণবাবু আপনি এত নাম্বার দিচ্ছেন, এত কিছু দিচ্ছেন। হ্যাঁ, নাটক বাজারে খায় এবং সে তার নির্বাচনে ফলাফল হয়, এবং সেই কারণে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নাটক দিচ্ছি। আপনার কি কাউন্টার করতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? আপনাকে সম্বন্ধে 3টে জায়গা থেকে বলতে চাই। দেখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানে ব্যক্তিগতভাবে মামলা করে তিনি গেছেন। এর আগে তো কলকাতা মানে আমাদের রাজ্য সরকারের মামলা ছিল একই বিষয়ে। আপনি রাজ্য সরকারের মামলার উপর ভরসা রাখতে পারেননি রাজ্যের প্রধান হয়ে, আপনি মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য সরকারের মামলার উপর ভরসা রাখতে পারেননি, আপনি দলীয়ভাবে আজকে গেছেন। তার মানে দলের উপরে আপনি যে ভরসা করেন, আপনি আপনার নিজের সরকারের প্রতি করতে পারেন না। দ্বিতীয় যে বিষয়, সেটা হলো যে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে ধরনের ল্যাঙ্গুয়েজ শোনার পরেও আপনাকে চুপ করায়নি, আপনাকে সম্মান দেখিয়েছে, আপনি একজন চিফ মিনিস্টার। আমার প্রশ্ন, যখন আপনি বলছিলেন যে হোয়াটসঅ্যাপ কমিশন, এই কথাটা একটা সিঙ্গেল কথার জন্য অন্য কোনো লয়ার হলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা চুপ করিয়ে দিতেন। আপনি একের পর এক যখন তারের স্বরে কথা বলেছেন, আপনাকে কিন্তু সুপ্রিম কোর্টে কোনো বিচারপতি বলেননি চুপ করুন ম্যাডাম, আপনাকে অন্যভাবে বলেছেন যে আপনার যখন লয়ার আছে তাহলে মানে সেই লয়ারই কম্পিটেন্ট এনাফ আপনার হয়ে আর্গুমেন্ট করার। এর থেকে আর ভদ্রভাবে আপনাকে কিভাবে বলতে পারি? এবং একই সাথে এই প্রশ্নটা আসবে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি অ্যালাউ করেছেন, আগামী দিন কিন্তু শুভেন্দু অধিকারীও কিন্তু যদি ভোট পরবর্তী সন্ত্রাস হয়, তাহলে ভোট পরবর্তী সন্ত্রাসের সারা ভারতবর্ষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য ওই সুপ্রিম কোর্টে সেও কিন্তু ব্যক্তিগত নামে মামলা করে সেদিন তিনি সওয়াল করবেন। সওয়ালের নামে কি হলো? রাজনীতির প্রচার হলো, অর্থাৎ আদালতের কোর্টটা রাজনীতির প্রচারের জায়গা তৈরি হয়ে গেল। যে দৃষ্টান্তটা তৈরি হলো সেটা আগামী দিন শুভেন্দু অধিকারী করবে, সেদিন আগামী দিন মোহাম্মদ সেলিম ব্যবহার করবেন, করে আদালতটাকে রাজনীতির প্রচারের আলোতে নিয়ে আসবেন, প্রচারের জন্য ব্যবহার করবেন। আমার যে প্রশ্নটা আসছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য আপনি যদি মানে সত্যি ভেতরের খবর রাখেন, ইলেকশন কমিশনের অপদার্থতা, ব্যর্থতা যেমন আমরা দায়ী করছি, প্রতিনিয়ত তাদের পরিকল্পনা অভাবকে যেমন দায়ী করছি, একইভাবে পরিষ্কার 6,800 যে বুথে একজনও মৃত পাওয়া যায়নি, সেটা কিভাবে আইপ্যাকের সাহায্য নিয়ে তৃণমূল কংগ্রেস কিভাবে ভোট মানে আপলিট করেছিল, অর্থাৎ রাজনীতির প্রভাব খাটিয়ে কিভাবে একটার পর একটা ব্লক দখল করে বিডিও অফিসের মধ্যে কিভাবে ফর্ম আপলোড করেছিল, এবং তারপরে ডিসক্রিপেন্সির কনটেক্সটে কিভাবে ইলেকশনের অফিসারদেরকে ব্যবহার করে একের পর এক মানে বুথের মধ্যে বিপুল সংখ্যক লোককে ডিসক্রিপেন্সির আন্ডারে আনা হয়েছে, ছোট ছোট ভুলকে সামনে এনে যাতে খেপিয়ে তোলা যায়। সেই খেপিয়ে তোলার রাজনীতিটা তৃণমূল যেভাবে করেছে তার কাউন্টার দেওয়ার রাজনীতিবিদ নেই। সেই রাজনীতির অভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জয়ী, বিরোধীরা পরাজয়ী।
আমি দু তিনটে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, উনি যে বললেন আইপ্যাকের সাহায্য নিয়ে করেছেন, এই আইপ্যাক নিয়ে প্রায়শই শুভেন্দু অধিকারীকে কথা বলতে শোনা যায়। বিশ্বনাথ দা যেখান থেকে এই তথ্যটা পেয়েছেন, যদি এটা হয়ে থাকে আমি আশা করব যে বিশ্বনাথ দা এটা নিয়ে লিগাল প্রসিডিংসে যাবেন, স্টুডিওতে না চিৎকার করে, কারণ এটা একটা উনি ভয়ঙ্কর অভিযোগ করেছেন। শুভেন্দু অধিকারীর মুখের ভাষা তার মুখে শুনলাম। দ্বিতীয় বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি নাটক শব্দটা বহুবার ব্যবহার করেছেন। নাটক নাটক আচ্ছা, নরেন্দ্র মোদী যখন গুহায় বসে ধ্যানরত অবস্থায় ছিলেন, উনি একবার বলেছেন প্রধানমন্ত্রী নাটক করছেন, শব্দটা ব্যবহার করেছেন। রাম মন্দিরের উনি পুরোহিত হওয়ার কোথাও যোগ্য নন, উনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন, কোন অধিকারে করতে পারেন? তখন বিশ্বনাথ বলেছেন উনি নাটক করছেন, এই শব্দটা প্রধানমন্ত্রী এগেন্সে ব্যবহার করতে পেরেছিলেন? পারেননি। মমতা ব্যানার্জি নরম মাটি তো, যা খুশি বলে দেওয়া যায়। 3 নম্বর বক্তব্য, সুমন আমাকে একটা কথা বলুন, বললেন সেদিন ছিল 2018 সাল, আপনি কোথায় ছিলেন? ঠিক কথা। আমরা যখন আলোচনা করতে করতে পুরনো সময় যাই, বিশ্বনাথ দাই বলে এখনকার কথা বলে কেন পুরনো সময় যাও, কিন্তু নিজেদের সুবিধার্থে অনেক সময় পুরনো সময় তারা চলে যান। কিন্তু আমরা একটা কথা বলুন সুমন দা, আমরা বারংবার যে কথাটা বলছি, এই এসআইআর প্রসেসে শুরুতে তৃণমূলের বক্তব্যটা কি ছিল? যেটা নাগরিকত্বের বিচার হচ্ছে, এটা সাধারণ ভোটার তালিকায় নাম থাকবে কিনা তার বিচার হচ্ছে না, এবং এটার মাধ্যমেই আগামী দিনে ডিভোটার করবে, এবং যেটা বিজেপি নেতারা বারংবার বলেছেন। তো সুমনদা যেটা আমাকে থেকে, আমার পায়ের তলা থেকে আমার দেশ কেড়ে নেবে, তার সঙ্গে ভারতবর্ষের কোনো ইনসিডেন্টের কোনো তুলনা হতে পারে না, কোনো তুলনা হতে পারে না। আমার নাগরিকত্বের প্রশ্ন, এই মাটি আমার কিনা। একটা সহজ কথা বলো, যে দেশের নাগরিকরাই তো ভোট দেবে। অ্যাবসলিউটলি, নাগরিকরাই তো মানে আমি বলছি কেন অন্য দেশের নাগরিকরা নাগরিকরাই তো ভোট দেবে। কিন্তু আমাকে আপনি একটা কথা বলুন, এই যে নাগরিকরাই যদি ভোট দেন, নাগরিকরাই তো ন্যাচারালি ভোট দেবেন, তাহলে আমার কথা হচ্ছে সেই নাগরিকত্বের প্রশ্নে শান্তনু ঠাকুর, যিনি নিজে আপনার ওই অ্যাপ্লাই করে নিজের কার্ড হওয়ার কথা ছিল, যিনি নিজে কেন্দ্রের মন্ত্রী হয়ে বসে আছেন, তিনি নিজে বলছেন যে বড় বড় যারা মতুয়া সমাজের যে মানুষরা দীর্ঘদিন পরে মাটিতে এসছেন, তাদের বহু লোকেরই 2002 এর তালিকায় নাম ছিল না, তাদের ভোটে গিয়ে তো উনি এমপি হয়েছেন, উনি কেন্দ্রের মন্ত্রী হচ্ছেন। তো ওনারা মতুয়া ভাই বোনেরা নাগরিক কি নাগরিক নয়? এই প্রশ্নের উত্তর কি আমরা পেয়েছি? আমি বলছি আমরা তো তাদের নাগরিক মনে করি। আমি বলছি দেশের নাগরিক হলে সেই তারই ভোটাধিকার আছে, সেই ভোট দিতে পারবে। 3টে জায়গা, একটা হলো আমি যেমন মানে শাসক দলের ভাবনাকেও আমার বিশ্লেষণে আনবো, আমি কেন সংবিধানের পোস্টে থাকা বিরোধী রাজনৈতিক দলের বক্তব্যকেও আনবো না? আপনি বলুন তো। বিরোধী রাজনৈতিক দল থেকে প্রথম থেকে একটা যে সিরিয়াস অভিযোগ এসছে যে এখানে আইপ্যাক টিমের একটা বিরাট ইনভলভমেন্ট আছে, সেটা আমার অ্যানালাইসিসে আসবে না কেন? খ নম্বর যেটা আমি আপনাকে বলতে চাই, সেটা হলো যে এই অন্তত নিষিদ্ধ সংস্থা, নিষিদ্ধ সংস্থা না, এক্স্যাক্টলি। দুই দেবাংশ, তুমি 18 নিয়ে আপত্তি করলে, তোমরাই তো পরের নির্বাচনে বারবার সাধারণ ভোটারদের ক্ষমা চেয়েছো, প্রতিশ্রুতি দিয়েছো যে 2018 আমরা আর ফেরত আনবো না। ক্ষমা চেয়েছি তো, প্রকাশ্যে ক্ষমা চেয়েছি তো। সিপিএম সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে ক্ষমা চেয়েছে, বিজেপি ক্ষমা চাইছে ইতিহাস নিয়ে। এবার আমি যাই পুরনো সময়, তৃণমূল কংগ্রেস অসুবিধা নেই, তৃণমূল বাংলার ইতিহাস লেখা হলে সিঙ্গুর নন্দীগ্রাম 18 সব থাকবে। আমার দ্বিতীয় আর্গুমেন্ট হলো যে দেখুন, এসআইআর নিয়ে প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছিলেন যে আমি এসআইআর করতে দিব না। তারপরে তার একের পর এক নেতা, কেউ রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা থেকে শুরু করে একের পর এক, কেউ বলেছে বিএলওকে মানে গাছে বেঁধে ফেরাতে হবে, একের পর এক ঘটনা ঘটেছে। আমার প্রশ্ন হচ্ছে, একটা দল সরাসরি এসআইআর বিরোধিতা যারা করেছে, তারা প্রশাসনকে কি নর্মালি কোঅপারেশনে গেছিল? পুরোপুরি প্রশাসনটাকে ব্যবহার করেছে। যখন ফর্ম ফিল আপ করেছে এক নামের, আমি যদি আপনাকে পরিসংখ্যানগুলো বলি, একটা বাবার নাম ব্যবহার করে 30-40 জায়গায় 50 জায়গায় নাম মানে ফর্ম ফিল আপ করা হয়েছে। কিভাবে এসআইআর হচ্ছে? সেই 50 জন কোথায় ডাক পেয়েছেন? ডাক তো পাচ্ছেন সাধারণ মানুষ। কার জন্য? তোমরা করেছো। আচ্ছা, তোমরা কথা বলুন। আচ্ছা, আপনি আমার একটা কথা বলুন। প্রশাসনকে ব্যবহার করেছো মানুষকে খাপানোর জন্য। আমরা মানুষকে খাপানোর জন্য আমরা প্রশাসনকে, তোমরা প্রশাসনকে বলেছো এত সংখ্যক, আমরা প্রশাসনকে ব্যবহার সংখ্যক নাম দিতে হবে। আমি বলেছি দাদা, শিরা ফুলে একটু আস্তে দাদা, আমি বলছি আমরা প্রশাসনকে ব্যবহার করে করেছি তো। আমরা নির্বাচন কমিশনকে চিঠি লিখে বলেছিলাম বিহারে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি করেনি বাংলায় করুন, আমরা লিখেছিলাম। কিন্তু বলুন আমরা করেছি, আমরা করেছি। আচ্ছা ঠিক আছে, আমরা যদি করে থাকি, আমরা যদি এটা করে থাকি, সাপ হয়ে কেটেছো, সোজা হয়ে তোমরা বাঁচাতে চাইছো, সাপ হয়ে আমি 10 সেকেন্ড, সাপ হয়ে বিষয়টা 10 সেকেন্ড প্লিজ শুনুন।
যদি আমরাই এটা করে থাকি, পুরোটা তোমরা করেছো। নির্বাচন কমিশনারকে যে মমতা ব্যানার্জি 6টা চিঠি লিখেছেন, একটা রিপ্লাই তো বলে দিতে পারতেন তো, দিদি তো আপ লোগই করে হাম নেই করে, আপনার কথা বলে দিতে পারতেন। ইলেকশন কমিশন তো আজকে বলেছে আমি প্রদীপ্তর কাছে যাব, কিন্তু তার আগে রাজনৈতিক ডিভিডেন্ড একেবারে পরিষ্কার, কার ঘরে যাবে, কার ঝুলিতে রাজনৈতিক ডিভিডেন্ড যাবে। দেখুন, এসআইআর নিয়ে সভা, মিছিল, পদযাত্রা, আক্রমণ, তরজা, বাগযুদ্ধ সবই দেখেছে এ রাজ্য। দিল্লিতে নির্বাচন কমিশনে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে সংঘাতে জড়ানোর ছবিও দেখেছে দেশবাসী, রাজ্যবাসী। কিন্তু এবার সরাসরি সশরীরে সুপ্রিম কোর্টে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সওয়াল করলেন। নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ। প্রশ্ন উঠে এলো, ভোট বাক্সে কি এর রাজনৈতিক প্রভাব পড়বে? উনি আজকে যেগুলো চেয়েছিলেন ওখানে কার্যত শূন্য হাতে এসেছে। হাজার হাজার লয়ার মমতা ব্যানার্জির পিছনে দৌড়চ্ছে, হাজার হাজার লয়ার। এতদিন রাজনৈতিক স্তরে বারবার যা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুধবার ঠিক সেই সব অভিযোগে সুপ্রিম কোর্টে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম জ্ঞানেশ কুমারকে চিঠি দেওয়া। हम लोगों ने एक्टिवली काम करते हैं, इसी के लिए हमने 6 लेटर भेजा। এদিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়েই নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ কমিশন। হোয়াটসঅ্যাপ কমিশন বলছে শুধু মাইক্রো অবজারভাররা নাম ডিলিট করছে, ওরা সবাই কেন্দ্রীয় সরকারি আধিকারিক। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে। ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়ার অভিযোগও আগেই তুলেছেন মুখ্যমন্ত্রী। মনে রাখবেন যে 54 লক্ষ নাম বাদ দিয়েছে, এখানে ওখানে এআই কে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে, কার বিয়ে হয়েছে, কোন মেয়েটা শ্বশুর বাড়ি গেছে, এআই দিয়ে করে বাদ দিয়েছে। এদিনও সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধরুন কোনো মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, এখন কেন সে পদবি পরিবর্তন করেছে, কেন সে স্বামীর পদবি ব্যবহার করছে, সেটাও মিসম্যাচ করে দিচ্ছে। এসআইআর চলাকালীন মৃত্যু নিয়েও তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া চতুর্থ চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, 77 জনের মৃত্যু হয়েছে, 4 জন আত্মহত্যার চেষ্টা করেছেন, 17 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর জন্য দায়ী নির্বাচন কমিশনের পরিকল্পনাহীনতার ফলে তৈরি হওয়া ভয়, মানসিক চাপ ও কাজের চাপ। এদিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 100-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভাবতে পারেন, বিএলওর মৃত্যু হয়েছে, সে চিঠিতে লিখে গেছে যে আমার আত্মহত্যার জন্য সিইও দায়ী। অনেক বিএলওর মৃত্যু হয়েছে এবং আরো 150-র বেশি লোকের মৃত্যু হয়েছে এবং অনেকে হাসপাতালে ভর্তি, শুধু হেনস্থার কারণে। বাংলাকে টার্গেট করা হচ্ছে স্যার। বলুন, আসামে কেন হচ্ছে না, কেন উত্তর পূর্বে নয়? পরিষ্কার যে উদ্দেশ্যে মমতা ব্যানার্জি ওখানে গিয়েছিল, দুটো ক্ষেত্রেই চরম ব্যর্থ হয়েছে। এক, ইলেকশন কমিশনে গলা ধাক্কা খেয়েছে, আর সুপ্রিম কোর্টে পরবর্তী ধাক্কাটা খেয়েছে। শুধু এসআইআর কে আটকানোর জন্য কোটি কোটি টাকা নষ্ট করেছে, যে টাকায় রাজ্যের উন্নয়ন হতে পারে। চাকরি চুরি, খাদ্য কেলেঙ্কারি, গরু, কয়লা, বালি পাচার, চিটফান্ড। তখন যদি বাংলার মানুষের পক্ষে আপনি দাঁড়াতেন, বাংলার মানুষ আপনাকে ধন্য ধন্য করতাম। সুপ্রিম কোর্টের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলবো, আগামীকাল সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে 11 নম্বর এজলাসে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ডিএ মামলার রায়দান। আপনারা জানেন, শুনানি পর্ব শেষ হওয়ার পর স্থগিত হয়ে গেছিল রায়দান। আগামীকাল সকাল 10:30টার সময় রায়দান। দেখুন, আবার আমি এই আলোচনায় আসবো, ঠিক যেখানে আমরা এই আলোচনাটা এই প্রতিবেদনের আগে থেমেছিলাম, সেটা হচ্ছে অসহযোগিতা। একদিকে এসআইআর এর নিয়মিত ভুলভ্রান্তি, সাধারণ মানুষের হয়রানি, বয়স্ক মানুষের হেনস্থা, এগুলো সমস্ত কিন্তু ফ্যাক্ট, একেবারে তথ্য এবং সত্য। কিন্তু রাজ্য কি শুরু থেকে নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করেছে? সেই 1000 ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করুন, সেই ডেটা এন্ট্রি অপারেটর না দেয়া থেকে অসহযোগিতার অভিযোগের শুরু। আজও সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের আইনজীবী বললেন যে তারা অফিসার চেয়েও পাচ্ছেন না, এবং চেয়েও পাচ্ছেন না বলেই ভিন রাজ্য থেকে অফিসার আনতে হচ্ছে। ইসি চেয়েছে ক্লাস 2 অফিসার, মাত্র 80 জন অফিসারকে দিয়ে রাজ্য সরকার বাকি অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে দিয়েছে। আমার পরের বক্তা প্রদীপ্ত মানবে কিনা জানি না, এই অভিযোগ সত্যি হলে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে এটা মানতে হবে যে সুপ্রিম কোর্টে কার্যত তারা প্রমাণ করিয়ে দিল যে চূড়ান্ত অসহযোগিতা করেছে রাজ্য সরকার। প্রদীপ্ত।
রাজ্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে দেয়নি বলে যে অভিযোগ, সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি নিশ্চয়ই দাদা তোমার মনে আছে, যে কাদেরকে নিয়োগ করতে বলা হয়েছিল, কদিনের জন্য নিয়োগ করতে বলা হয়েছিল। বলা হয়েছিল বেসরকারি ক্ষেত্র থেকে নিতে হবে, কয়েকদিনের জন্য, সরকারি কাজ হচ্ছে। কিন্তু আমি বলছি তৃণমূল এসআইআর বিরোধিতা করতেই পারে, তৃণমূল এসআইআর বিরোধিতা করছে না, বিরোধিতা না করতেই পারে, আমি বলছি রাজনৈতিক দল হিসেবে করতেই পারে, কোনো অসুবিধা নেই। এবং সেই জন্য মিনিমাম সাহায্যটুকু, এবং সেই জন্য যখন ম্যাপিং আনম্যাপিং এর প্রক্রিয়া চলছে দাদা, তোমার এই চ্যানেলে আমরা দেখেছি, ইসিআই এর পোর্টালে দেখেছি যে সব থেকে আগে পশ্চিমবঙ্গের কাজ শেষ হচ্ছে বলে বামপন্থীরা, যারা কখনো হাফ গ্লাস এমটি হাফ গ্লাস ফুল হয়ে যায়, তারা পর্যন্ত বলেছে এই তো সেটিং, সব থেকে আগে কাজ শেষ করে দিল। দাদা আমরা শুনলাম কি জানো তো, যে খেপিয়ে তোলার রাজনীতি, বা তিনি তার রাজনীতি করতে চেয়েছেন। একটা ছোট্ট ইনস্ট্যান্স দেব, মর্মান্তিক ইনস্ট্যান্স। একজন সরকারি আধিকারিক, তার ছেলে লন্ডনে পড়ে, এবং সে লন্ডনে পড়তে গিয়েছে, তার ওই মধ্যিখানে যে সমস্যা হয় না, যে নাথ যোগ আছে বা এরকম কুমার, তার জন্য একটা সমস্যা হয়েছে। তার বাবা তার ডকুমেন্ট নিয়ে এসছে, ছুটি করেছে, ছুটি করে সে গেছে। জয় 1 নম্বর কি না, রিপ্রেজেন্টেটিভ পাঠানো যাবে, এটা আমাদের জয়, আমাদের কোর্টের মামলার জয়। অসহযোগিতা কে করেছিল? কিন্তু মর্মান্তিকটা কি জানো, যার জন্য লড়াই করছিল, কেসটা ছিল দাদু আর নাতি, মানে যে লন্ডনে পড়ছে তার সঙ্গে তার দাদুর বয়সের ডিফারেন্স 40 বছর। 2002-এ দাদুর যা বয়স ছিল, এআই সেই বয়স নিয়ে নিয়েছে। 2002 থেকে 2025টা টানেনি দাদা। এবং তার ফলে কি হলো, ওই দাদু ছিলেন ক্যান্সার পেশেন্ট, বাবা লাইনে দাঁড়িয়ে দাদা সারাদিন খবর এলো দাদু মারা গেছে, বাবা লাইনে দাঁড়িয়ে দাদু মারা গেছে। এই যন্ত্রণা যাদের মধ্যে থাকে, খনার বচন বলছিলেন না দাদা, খনার বচনে বলছে যে যত জালে ব্যঞ্জন মিষ্ট, তত জালে ভাত নষ্ট। দাদা এই রাজনীতি আজকে যখন আমরা দেখছি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এলওপি, 100 বার মমতা বন্দ্যোপাধ্যায় এলওপি, তবে সে চোর এলওপি নয়, তিনি হচ্ছেন লিডার অফ দ্য অপ্রেসড। তিনি যারা অপ্রেসড তাদের হয়ে পাশে দাঁড়িয়েছেন। এবং আমরা একটা কথা বলছি, কোর্ট আর ভোট দাদা, এই দুটো তো খুব ইম্পর্টেন্ট। এত সমালোচনা, এত কিছু সমালোচনা শুনলাম, কোর্ট আর ভোট আমাদের রাস্তা দুটো। এক মানুষের ভোট, যেখানে আপকি বার 200 পার, একা কুম্ভ, ওয়ারিয়ার প্রিন্সেস, দ্য টাইগ্রেস অফ বেঙ্গল তিনি আটকে দিয়েছেন। ঠিক তেমন ভাবেই তিনি একা কুম্ভ হয়ে কোর্টে দাঁড়িয়েছেন। জ্যোতি বসুও তো ব্যারিস্টার ছিলেন, কত বড় ব্যারিস্টার, বিলেত ফেরত। আমার দিদি তো সেখানে পশ্চিমবঙ্গ থেকে পাস করেছেন। সেখানে জ্যোতি বসু যখন সেন্ট্রাল স্টেট ডিভিশন চলছে, সব থেকে বড় রিফট চলছে 90s-এ, কই তিনি তো কোর্টে দাঁড়াননি, তিনি তো বারবার রাজনীতি করেছেন, একটা রিফট তো সেখানে দাঁড়াননি। তুমি এই রাস্তায় ওরকম ব্ল্যাঙ্কেট দিও না। রাজ্যের বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরা এরপর পেশায় আইনজীবী হলেই রাজ্য ছেড়ে সুপ্রিম কোর্টেই থাকবে। তবেই তো সেটা রাজ্যটাকে দেখবে। বিশ্বজিৎ বসু দেখালেন, এবং বিশ্বজিৎ বসু তো সেটাই বললেন, প্রাক্তন বিচারপতি, তোমার ইন্টারভিউতে তিনি সেটা বললেন। একটা ট্রেন্ড শুরু করো যে আইনজীবীরা আর রাজনীতিতে যাবে না। না, আমরা তা কেন করব? যাতে ফুল টাইম মানুষের সেবা করা যায়। যে কৌস্তব বলল গ্রস ভায়োলেশন অফ জুডিশিয়াল যে ডিসিপ্লিন, কিন্তু তুমি কি দেখলে, বা জনগণ কি দেখলো, অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হচ্ছে। জনগণ কি দেখলো, 5 মিনিটের জায়গায় 15 মিনিট। জনগণ কি শুনলো, যে না ওনাকে বলতে দিন, ইসিআই যখন আটকাচ্ছে ওনাকে বলতে দিন, উনি অনেক দূর থেকে বলতে এসেছেন। বলার এটা যদি ট্রেন্ড হয়ে যায়, আমি বলছি জাস্ট ভাবো যে মুখ্যমন্ত্রী বা বিরাট পদাধিকারীরা না গেলে মাননীয় বিচারপতিরা সেই প্রায়োরিটি দেবে না, সেই অগ্রাধিকার দেবে না। আমি বলছি তোমার আমার বা সাধারণ মানুষের কিন্তু হয়রানি চূড়ান্ত হবে। দেবাংশু তুলে ধরলো যে উল্টো দিকও থাকে, বিচারপতিরা নিশ্চয়ই সেটা বুঝেছেন, এবং দেবাংশুর উত্তরে সেটা খুব পরিষ্কার ছিল। কিন্তু এইখানে দাদা গ্যালারি শো নিয়ে কথা হচ্ছে। এমন গ্যালারি শো যদি হয়, বারংবার হোক, কারণ যে মানুষরা বারংবার পিছিয়ে রয়েছেন তাদের জন্য যদি কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে এত সমস্যা থাকে, যে কে কন্টেন্ট ক্রিয়েটিং করবে, এদিকে নির্মলা সীতারামন আমার বাজেটে তাদের জন্য এক্সট্রা প্রভিশন রাখবে, সেটা আমার জানা নেই বিজেপির কোন কথা। কিন্তু তোমাকে আমি শেষ করবো দাদা, আমি জাস্ট ক্লোজ করে দেবো আর একটা লাইন। আমি বলছি আমি বা তুমি, আমি তোমার ব্যাংক ব্যালেন্স জানি না, কিন্তু সারা জীবনের সঞ্চয় দিয়েও কিন্তু 4 দিন আমি অভিষেক মনু সিংভি বা কপিল সিব্বালকে দাঁড় করাতে পারবো না। যার ফলে আইনটা যদি সাধারণ মানুষের হাতের বাইরে চলে যায়, তার সাফারার কোটি কোটি দর্শক, আমি তুমি সবাই এইভাবেই বিকাশ। আমি মানে তুমি শামসুর রহমানের ওই সভ্যতার কাছে সওয়াল নিয়ে বললে না, আজকে যারা এত বেশি সমালোচনা করলো, আর দেবাংশু বললো যে আমাদের মাটি দুর্বল বলে এরকম বলা হচ্ছে, আসলে তিনি মানহারা। তাই আফ্রিকা কবিতার ওই লাস্ট লাইনটা শুনে নাও, দাঁড়াও ওই মানহারা মানবীর কাছে, দাঁড়াও ওই মানহারা মানবীর কাছে, বলো ক্ষমা করো,
বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। 2026 মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভ্যতার পুণ্যবাণী দেখিয়ে দেবে। ঠিক যেমন তৃণমূল এর আগে যারা 2018-তে ভোট দেওয়ার সুযোগ পায়নি তাদের কাছেও ক্ষমা করো বলেই তৃণমূল গেছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী আমার মনে হয় এই রকম একটা ইস্যুতে গেছেন, তাতে আপত্তির কোনো কারণ থাকতে পারে না। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি, সত্যি কথা বলতে তার শুনানির কারণে সাধারণ মানুষের হয়রানি রুখতে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্য, মোহাম্মদ সেলিম, শুভঙ্কর সরকার কেউই যান বা গিয়ে সেটা হাইলাইট করার চেষ্টা করেন, আমি বলছি সাধারণ মানুষের সাধুবাদ কিন্তু তার প্রাপ্য। কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই শব্দবন্ধটা না কার্যত গত কয়েক সপ্তাহ ধরে এই রাজ্যের মানুষকে তাড়া করে ফিরছে। মানে শয়নে, স্বপনে, জাগরণে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যার যদি সত্যি তার মানে তথ্যগত বিভ্রান্তির জায়গাটা থাকতো না, সত্যি কথা বলতে এটা ওই দুধ এবং জল ছাঁকার মতোই চমৎকার বিষয় হতে পারত। কিন্তু সেটা হয়নি, এবং সেইটাকেই রাজনৈতিকভাবে যদি ব্যবহার করা হয়, সত্যি পাল্টা জবাব দেওয়ার জায়গা থাকে কি? দেখুন তো। এসআইআর নাম তোলার জন্য নয়, শুধু নাম কাটার জন্য। বুধবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এভাবেই সরব হলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন বাংলাকে টার্গেট করে বুলডোজ করা হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশও অমান্য করা হচ্ছে। আদালত নির্দেশ দিয়েছে আধার কার্ড বৈধ নথি, কিন্তু ওরা বলছে না। এতে প্রধান বিচারপতি বলেন আধার নিয়ে অন্য মামলায় রায় সংরক্ষিত রাখা হয়েছে। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে বিষয়টি নিয়ে সরব হন তা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। কেউ কাজের সূত্রে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে, ফ্ল্যাট কিনে অন্য কোথাও চলে গেছে, কিন্তু ডিসক্রিপেন্সির নামে তাদের নাম বাদ দিচ্ছে। এরকম একাধিক অভিযোগ বিভিন্ন জেলা থেকেও সামনে এসেছে। যেমন নদিয়ার ধানতলার বাসিন্দা লেকজাল মোল্লা, আধার থেকে রেশন কার্ড সব নথিতেই নাম লেকজাল, অথচ এসআইআর নথিতে তা ছাপা হয়েছে লেকজান, আর তাতেই বিপত্তি। অসুস্থ শরীর নিয়ে হাজির হতে হয়েছে শুনানিতে। ভোট নাম ভুল হয়েছে, লাইনে দাঁড়াতে পারছি না, আমার পা বললে হাতে বললে, হ্যাঁ হয়রানি হচ্ছে। কতক্ষণ ধরে করেছেন? কখন? 8টার সময় এসছে। জলপাইগুড়ির বাসিন্দা প্রদীপ বিশ্বাস বিশেষভাবে সক্ষম, সামান্য কারণে শুনানিতে ডেকে তাকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। আমার নাম প্রদীপ বিশ্বাস, আমার বাবার নাম পুষ্প হওয়ার কারণে ডাকছিল পুষ্প বিশ্বাস। পরে দেখলাম ওরা তো কিছু বলে না, এখানে নোটিশে লেখা আছে যেটুকু যে এটা পুষ্প বিশ্বাস, এটা ভুয়া, যে ওর 6 জন যে পুত্র সন্তান আছে তারা এটা সম্পূর্ণ মিথ্যা, এই কারণেই আমাদেরকে ডাকছে। আবার এমন ঘটনাও রয়েছে যেখানে শুনানিতে ডাকার মতো কারণ রয়েছে। যেমন নাম পাল্টানোয় শুনানিতে ডাক পড়েছে ইংরেজ বাজারের বাসিন্দা সাবেদ আলীর। 2002-এ নাম ছিল শারিকুল শেখ, বা যে লিখেছে সে ভুল করেছে, তাকে আমি ভোট দিই 1997 সাল থেকে। তারপর আমি জানতে পারলাম, যখন জানার পরে আমি সাবেদ আলী নামটা আমার সংশোধন করা হলো, এবং আমি জানি যে সংশোধন হয়ে গেছে আমার নাম। তারপরে আমার এই 2 তারিখে, ফেব্রুয়ারি 2 তারিখে আমি নোটিশ পাই। মালদার ইংরেজ বাজারের এই ব্যক্তির 10 জন ছেলে মেয়ে, তাই তাদের শুনানিতে ডাকা হয়েছে। আমরা 10 ভাই বোন, ওই জন্য আমাদের সবার ভাই বোনকে ঘুরেছে আর বাবার ঘুরেছে। বুধবার সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলে ডিসক্রিপেন্সির বিষয়ে একটি অফিসারদের টিম দেওয়া হোক, তারা খতিয়ে দেখুক এগুলো নামের বানান ভুল নাকি আঞ্চলিক ভাষার কারণে। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, আপনাদের মনে থাকবে যে এই হোয়াটসঅ্যাপ কমিশন বা হোয়াটসঅ্যাপের নির্দেশ নিয়ে আমরা এই অনুষ্ঠানটা সিরিজ করি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলেছেন। এই অভিযোগটার একটা অংশ কিন্তু সত্যি এবং মারাত্মক। নির্বাচনের কাজ করেছেন এবং যে কোনো অফিসারের সঙ্গে কথা বললে বোঝা যায় এখন ওই সার্কুলার দেওয়ার সিস্টেমটাই কার্যত উঠে গেছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা বড় অংশের কাজ হচ্ছে। আজ কিন্তু খেয়াল রাখতে হবে, আমি বলছিলাম না যে সব দিকেই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। মাননীয় প্রধান বিচারপতি প্রকাশ্যে নির্বাচন কমিশনকে মনে করিয়ে দিয়েছেন যে উদ্দেশ্য কিন্তু প্রকৃত ভোটারকে বাছা, একজন জেনুইন ভোটদাতার নামও যেন বাদ না যায়। নোটিশ দেওয়ার আগে ভালো করে খতিয়ে দেখে তারপর পাঠাতে হবে, অর্থাৎ সহমর্মিতা দেখাতে হবে ভোটারদের, বলেছেন কোয়েশ্চেন অফ এমপ্যাথি। এবং সুপ্রিম কোর্ট সেই ইনক্লুশনের নীতি বারবার এই স্টুডিওতে যেটা আলোচনা হয়েছে সেটাই আরেকবার কিন্তু আজকে স্মরণ করিয়ে দিল। অর্থাৎ আমার পরের বক্তা অভ্র, নির্বাচন কমিশনকেও তাদের দায়িত্ব সমান্তরালভাবে পাশাপাশি আজ সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দিতে হলো।
সুমনদা, নির্বাচন কমিশনের কি প্রয়োজন আছে দায়িত্ব পালন করার? কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্তর্যামী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়, ইন পার্সন লড়াই করা মমতা বন্দ্যোপাধ্যায় আরো বারবার যাক। আমি ব্যক্তিগতভাবে চাই, যে যাই বলুক না কেন, ব্যক্তিগতভাবে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উনি যাক। কারণ আজকে যা ঘটেছে সকাল থেকে এবিপির পর্দায় চোখ ছিল, আর তো কিছু বলার ভাষা নেই আমার, কি বলবো বুঝতে পারছি না। সফোক্লেস, উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, সবার বিদেহী আত্মা কোথাও আজ গিয়ে শান্তি পেল। তাদের থেকেও বড় একজন নাট্যকার, একজন নাট্য ব্যক্তিত্ব পৃথিবীর বুকে আছেন। কি নাটক, কি নাটক! আমি বলছি, বাংলা তথা বাঙালির জন্য যদি লড়াইটা সত্যিই হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্তর্যামী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিলিট মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই উত্তর দিতে হবে যে আইপ্যাকের অফিসে যখন ইডির রেড চলছিল, সেখান থেকে বেরিয়ে উনি জোড়া জোড়া প্রেস কনফারেন্স করেছেন আপনাদের রিপোর্টারদের সামনে, অনেকক্ষণ ধরে কথা বলেছেন। আজকে এত বড় রাজ্য জয় করে আসার পরে উনি সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে একটা লাইনও বললেন না, সুরসুর করে পালিয়ে গেলেন গাড়িতে উঠে, এবং তারপর কারা সব চালানা পাচানোর লোকজন সেই নিয়ে দেখি সারাদিন ধরে লাপালাপি করছে। এটা তো হতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ডাকাতিতে অভিযুক্ত হয়েছেন, ডাকাতি করার পরে অভিযোগ যদিও, তারপরে যদি উনি প্রেস কনফারেন্স করেন, আজকের এত বড় লড়াই করার পরে উনি প্রেস কনফারেন্স করলেন না কেন? আজকের তো ওনার বাঙালির জন্য লড়াই ছিল। আমি বলছি, অসাধারণ সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অসাধারণ। উনি আজকে বিজয়ী হয়ে এসছেন। 8000 মাইক্রো অবজারভার, অবাঙালি মাইক্রো অবজারভার, বাঙালি অস্মিতার জন্য লড়াই করছে একা তৃণমূল কংগ্রেস, বাকি সবাই তো একদম ডাস্টবিন পার্টি, ছেড়ে দিন। তো এই তৃণমূল কংগ্রেসের অধীনস্থ রাজ্য সরকার কতজন ক্লাস 2 অফিসার দিয়েছে? মাত্র 80 জন। আর বাঙালি নাকি ছিল না। বাঙালি কি কম পড়ি আছে? তার মানে বাঙালিদের এই বিপদের মুখে ঠেলেছে কিন্তু এই তৃণমূল প্রশাসন। তাদের কাছে অফিসার থাকা সত্ত্বেও এই গভর্নমেন্ট কিন্তু বাঙালি অফিসার দেয়নি, এবং কার্যত আজকে হেরে বাড়ি এসছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই ডাকাতি করে বেরিয়ে উনি প্রেস কনফারেন্স করেন। আজকে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে উনি প্রেস কনফারেন্স করেননি। হেরে কেন বলছো? তোমার থিওরি যদি ঠিক বলি, তাই তো জিতে এসেছেন। ওই যে বিশ্বনাথ চক্রবর্তী বলছিলেন যে আমি সাপ হয়ে কামড়ায় ওজা হয়ে ঝাড়লাম, আমি বলছি সেরকমই তো হলো। তোমার থিওরি অনুযায়ী তো তাই দাঁড়াচ্ছে। বিশ্বনাথ স্যারকে আমি খুব সম্মান করি। বিশ্বনাথ স্যার এটা বলেছেন বা মনে করিয়ে দিয়েছেন যে ক্লাস 2 অফিসারের জায়গায় অঙ্গনওয়াড়ি কর্মী দেওয়া হয়েছিল, দারুণ কাজ করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ এই সরকার। কিন্তু উনি আরেকটা কথা বলেছেন যে নাটকবাজিতে আমরা হেরে যাচ্ছি। সত্যি তো, দেখুন, নাটকবাজ দল তো বিজেপি নয়। এবার সেলফ প্রোক্লেম নাটকবাজ দল যদি তৃণমূল হয়, তাহলে আমরা কি করতে পারি? বিশ্বনাথ স্যারের বিশ্লেষণে কিন্তু এটা উঠে এসছে যে নাটকবাজি হচ্ছে, এটা কিন্তু কাজের কাজ হচ্ছে না। আমি বলছি যে হাজার হাজার মানুষ, তারা কিন্তু কেউ নাটক করছেন না, তারা রাজনীতির নাটক বোঝেনও না, কিন্তু তাদের হ্যারাসমেন্টটা কে আটকাচ্ছে? একদম এই হ্যারাসমেন্টের মূল কারণ হচ্ছে তৃণমূল সরকার। তৃণমূল সরকার বাঙালি অফিসারদের দেয়নি থাকা সত্ত্বেও। কেন বাঙালি অফিসার আসবে? কেন বাঙালি অফিসার দেওয়া হবে না থাকা সত্ত্বেও? এই বিপদের মুখে, এই হ্যারাসমেন্টের মুখে বাঙালিদের পড়তে হবে কেন? আর আমি বলছি, একটা মিথ্যা কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক তো মিথ্যা কথা বলেন, একটা মিথ্যা কথা আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে এসেছেন। কি বলেছেন? যে কোনো নাকি নাম ইনক্লুশনই হচ্ছে না। আমি গতকালের মিডিয়া রিপোর্ট তুলে ধরছি, 7.44 লাখ নতুন নাম নথিভুক্ত করার ফর্ম 6, যেটা ফিরদৌস শামীমের কথাতে উঠে এলো। এই তথ্যটা আপনারা জেনে রাখুন, 7.44 লাখের নাম নতুন নথিভুক্ত করার জন্য ফর্ম 6 জমা পড়েছে। আর আমি বড় বড় কথা শুনলাম, কতজনের হ্যারাসমেন্ট হচ্ছে। হ্যারাসমেন্টটা তাহলে ওই বক্তৃতারও তো হয়েছিল। আবার নিউজপেপার রিপোর্ট তুলে দিচ্ছি, অশোক দাস, আপনারা দেখেছেন সুমনদা, একজন বিএলও তাকে থ্রেট করলো, হ্যারাস করলো, কে? তৃণমূলের কাউন্সিলর। এই পর্যায়ে হ্যারাস করলো যে ভদ্রলোক সুইসাইড করতে বাধ্য হলো। সেই হ্যারাসমেন্ট আমরা ভুলে যাব? আর আরেকটা অভিযোগ শুনলাম, দারুণ দারুণ সব বক্তব্য, তো দারুণ দারুণ সব জানতার লোকজন তৃণমূলের। আমি বলছি, অন্য রাজ্য থেকে কেন আসছে? বিজেপি শাসিত রাজ্য থেকে নাকি আসছে, তাই তারা সেই অফিসারগুলো নাকি বিজেপি। তাই যদি হয়, তাহলে তোমার রাজ্য, যেটা আমাদেরও রাজ্য, তোমরা সরকারে আছো, এই রাজ্যের বাঙালিদের যদি তোমরা দিতে, তাহলে তো তোমাদের লোক হতো। তাহলে দাওনি কেন তোমরা? তাহলে তো এই সিচুয়েশনটাই হতো না যে বাইরের রাজ্য থেকে লোক আসছে। আর আমি একদম ভারতবর্ষের পলিটিক্যাল ম্যাপটা তুলে ধরছি। যে কটা রাজ্য আছে তার মধ্যে 18টা রাজ্যে বিজেপি বা তাদের জোটসঙ্গীরা সরকারে। আরে ভাই, আপনি যেখান থেকে লোক আনবেন সেখানেই বিজেপি, কিছু করার তো নেই। পুরো দেশ বিজেপি এবং বাংলাও বিজেপি হবে। আমি বলছি, এই যে যাব, তার আগে নাটকবাজিটা একটু আমায় বলতে হবে।
সেটা হচ্ছে দেখুন রাজনীতির সঙ্গে নাটকবাজি, আমি বলছি আপনি যত খারাপ অর্থেই ধরুন না কেন, যুগে যুগে সেই অভিযোগ এসছে। আজকে অভ্র যে দলের প্রতিনিধি, সেই দলের প্রবাদ প্রতিম ব্যক্তি, আমি ব্যক্তিগতভাবে যাকে ভয়ঙ্কর শ্রদ্ধা করি, অটল বিহারী বাজপেয়ী, তিনি জ্বালানি তেলের দাম বেড়েছিল বলে ইন্দিরা গান্ধীর সময় গরুর গাড়ি করে সংসদে গেছিল। আমি সেটাকে নাটকবাজি বলবো? আমি সেটাকে শুধু ড্রামা হিসেবে দেখব, নাকি সাধারণ মানুষের ইস্যু তোলা হিসেবেও দেখব? আমি বলছি সুতরাং রাজনীতি আর নাটকবাজি, আমি বলছি ওই রকম দাঁড়িপাল্লায় মাপা কিন্তু খুব কঠিন হয়ে যায় কখনো কখনো। আমি দু তিনটে পয়েন্ট বলি। প্রথম কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় রোজ প্রেস কনফারেন্স করেন, আজকে কেন করেননি সেই প্রশ্নটা সেই দলের প্রতিনিধি চুলছে যাদের নেতা 14 বছর একটা প্রেস কনফারেন্স করেননি। আরে না না, ডাকাতি করে কোনো প্রেস কনফারেন্স চলে তুমি সবার সময় বলে, তোমার সময় কেউ একটা তো বলতে হবে। আমি বলছি তোমাকে, তুমি উত্তর দাও, তুমি উত্তর দাও, তুমি উত্তর দাও। ডাকাতি করার পরে প্রেস কনফারেন্স চলে, রাজকার্য করার পরে প্রেস আমি একটা কথা বলছি, হরিয়ানা, বিহার, ইউপির অফিসারদের তুলনায় বাংলার অঙ্গনওয়াড়ি কর্মীরাও বেটার বাংলা ট্রান্সলেশন করতে জানে। 3 নম্বর বক্তব্য সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমি বলছি এই ধরনের কাজে একটা নির্দিষ্ট স্কিল লাগে, সেটা সমস্ত একদম আমি রাজ্য সরকারের স্টাফেদের নিয়ে অত্যন্ত ইতিবাচক ধারণা আমার, কিন্তু যে কাজ গ্রেড 2 অফিসাররা করে সেই কাজ অঙ্গনওয়াড়ি কর্মী করতে পারে না, এটা তাদের দোষ নয়। আমি বলছি সুমনদা, গ্রেড 2 অফিসার আমি বাইরে থেকে আনতে গিয়ে আলটিমেটলি ডিসক্রিপেন্সির মাধ্যমে আমি একটা एग्जांपल দিই। আরে বিশ্বনাথ একটু एग्जांपल পড়ে দেবে, বিশ্বনাথ একটু দাউনি কেন সেটা বলো, যে তৃণমূল কংগ্রেস কাজগুলো করে দেবে, দাউনি কেন সেটা বলো। আচ্ছা তৃণমূল কংগ্রেসের দিকে কাজগুলো করাচ্ছে, মাননীয় সাথে আমি 4 দিন আলোচনা করলাম যে এআই এর জন্য কত টাকা তোমরা প্রজেক্ট থেকে দাও, তাহলে মাননীয় ডিসক্রিপেন্সির কেসটা দাউনি কেন তৃণমূল কংগ্রেস বাঙালি অফিসার ক্লাস অফিসার কংগ্রেস করাচ্ছে এআই দাউনি কেন, শুনুন আমি নিজে কি করে, আমি যে নিজে গেছি ভেতরে যাওয়ার পর আমাকে বলছে যে আপনার এআই দিয়ে ট্রান্সলেট করতে গিয়ে ভট্টাচার্যটা ইংলিশ বানালে পড়ে হবে ভিওটি দিয়ে কেন, এখন ভিওটি দিয়ে ভট্টাচার্য হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের সিচুয়েশনটা ক্রিয়েট করেছে, আমাদের হতে পারে একটু বলেন, তোমার লোক বলছিল, হ্যাঁ বলছে আমি বলেনি একটুখানি বলছিল, বলছি আমি প্রথম থেকে যে কথাটা বলছিলাম তখন আমাকে বিশ্বনাথ দাও বলছিলেন, আমি যে কথাটা প্রথমেই বলছিলাম 5 মিনিট নয় 15 মিনিট এই যে বিষয়টা, দেবাংশও বলছিল 5 মিনিট না 15 মিনিট বলতে দেওয়ার কথা বলেছে, তারপরের যে কথাটা বলে যেটা সমস্যা হচ্ছে এটাই, খবরের প্রথম পাতাটা পরে ভেতরটা তো পড়ে না খবরটা। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কথা বলে যে ওয়ান অফ দি বেস্ট কাউন্সিলস আর হিয়ার পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করার জন্য, আপনার কি দরকার বলার জন্য এই কথাটা আছে, তারপরে 5 মিনিট কেন আপনি 15 মিনিটও বলতে পারেন। একটু দাঁড়ান আমি বলে দিই, তারপরে কন্ট্রোভার্ট করবেন, প্লিজ কন্ট্রোভার্ট করবেন। এই কি করছিল তখন তোমার লোক, তার আগে তুমি কি শুরু করছো? বাক্যটা শেষ করি তারপর যাবো। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে প্রথম থেকেই এই জিনিসটা বারংবার করে বলা হয়েছে যে আপনি বলবেন না, আপনার কাউন্সিল আছে এটা বলার জন্য। দ্বিতীয়ত আজকে মুখ্যমন্ত্রীকে যেটা মানে একদম খুব রূঢ় ভাষায় বলতে গেলে সুপ্রিম কোর্ট একদম জল জুতো মেরেছে, সেটা তার অর্ডারে তার রিফ্লেকশন আছে। মুখ্যমন্ত্রীর অর্ডারে মুখ্যমন্ত্রী প্রেজেন্সটা পর্যন্ত রেকর্ড নেই, কি ভাষায় অর্ডার শিট খুলে দেখো, জুতো তোমাকে মেরে কেন ভাষণ করে, জুতো মেরে ভাষণ দেওয়ার জায়গা নয়, তুমি কলকাতা হাইকোর্টে ভার খেয়েছো, জল জুতো মেরে কলকাতা হাইকোর্টে জুতো খেয়েছো, বাঁচানোটা না পারে কোনো জল খেয়েছো। এই অডিওর মধ্যে আমি দ্রুত একবার যে দেখুন এই মুহূর্তে 14 তারিখ অর্থাৎ একেবারে ফাইনাল লিস্ট যেদিন প্রকাশ হওয়ার কথা, খুব স্বাভাবিকভাবেই জল্পনা এবং সেই জল্পনার মধ্যে মোটামুটি বাস্তবতা আছে। প্রথম দিনই আমরা বলেছি যে তারিখটা পিছবে, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা খসড়া নয়, চূড়ান্ত ভোটার তালিকা পাবলিশ হওয়ার দিনটা পিছোচ্ছে। দেখুন সুপ্রিম কোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের শুনানি হলো নাকি পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশনের শুনানি হলো, সেই নিয়ে এত বিরোধীরা তত্ত্ব তুলছে, কিন্তু যেটাই হোক রাজ্য বনাম নির্বাচন কমিশনের লড়াইটা কিন্তু এখানে থামছে না। ভাবুন স্বরাষ্ট্র সচিব সহ 25 জন আমলা আইএএস এবং আইপিএস অফিসারকে আগামীকাল এবং পরশু মানে 5 আর 6 তারিখ দিল্লিতে ট্রেনিং নিয়ে ইসির পর্যবেক্ষক হিসেবে ভিন রাজ্যে কাজ করতে হবে। এই মর্মে রাজ্যের কাছে আবেদন করে নির্বাচন কমিশন। উল্টে রাজ্য বলে দেয় যে এই 25 জনের মধ্যে 17 জনকে কিছুতেই ছাড়া যাবে না, এবং রাজ্য পাশাপাশি বিকল্প অফিসারদের নামও দেয়। সেই আবেদন আজ শটান খারিজ করে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলে দিল 25 জনের প্রত্যেককে যেতে হবে, ট্রেনিং নিতে হবে, ভিন রাজ্যে কাজ করতে হবে। অর্থাৎ জ্ঞানেশ কুমার বরাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা কিন্তু এই মুহূর্তে থামছে না। আমি বলছি এই লড়াই অব্যাহত থাকলে
সুষ্ঠু নির্বাচন বা তালিকা প্রকাশ কি আদৌ হতে পারে? আমার পরের বক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দেখুন, আমরা একটা মানে রাজনৈতিক দর্শনের দিক থেকে উত্তর সত্যের যুগে দাঁড়িয়ে আছি। একদম পোস্ট ট্রুথ 2015 সালের পর থেকে 16 সাল থেকে বিশেষ করে পোস্ট ট্রুথ বলে শুধুমাত্র অবজেক্টিভ ফ্যাক্টস দিয়ে সত্য তৈরি হয় না, সত্য নির্মিত হয় আবেগ মিশ্রিত অনুভূতি দিয়ে বা আবেগ মিশ্রিত বক্তব্য দিয়ে। আজকে যদি আমরা মুখ্যমন্ত্রীর যদি বক্তব্য তাকিয়ে দেখি তাহলে দেখব যে তিনি যে সত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, নানা জায়গায় চেয়েছিলেন, সেই সত্য আজকে সারা পশ্চিমবঙ্গে শুধু নয় সারা ভারতে উনি প্রতিষ্ঠা করেছেন পোস্ট ট্রুথের ন্যারেটিভে। কেন? আপনি তিনটে দিক থেকে বলবো। দেখুন, প্রথম হচ্ছে পার্টি ইন পার্সন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মাস্টার স্ট্রোক দিয়েছেন। কিভাবে মাস্টার স্ট্রোক দিলেন? তিনি এতদিন ধরে যে ক্ষোভটা রাস্তায় বলছিলেন, মানুষের এত 140 জন মানুষ মারা গেছে ইত্যাদি ইত্যাদি বলছিলেন, সেইটাকে দিল্লির দরবারে নিয়ে গেলেন এবং দিল্লির দরবারে নিয়ে গিয়ে উনি যেটা দেখালেন সেটা হচ্ছে আঞ্চলিক মাধ্যম, দেশের জাতীয় মাধ্যম সবাই মিলে দেখালো একসঙ্গে যে মুখ্যমন্ত্রী যে কথা বলতে চেয়েছেন সেই কথা কতখানি তার মধ্যে সত্যতা আছে সেটা তিনি প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন এবং সফল হলেন। দ্বিতীয় যে জায়গাটা ধরুন, দেখুন নাটক হয়েছে, সবাই বিরোধীরা সবাই বলছে নাটক হয়েছে, সবাই নাটক হয়েছে, অশ্বডিম্ব প্রসব করে এসছেন, কিচ্ছু হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্ট তাকে নোটিশ পাঠিয়েছে ইলেকশন কমিশনকে। যদি সব কিছু ফেয়ার থাকতো তাহলে সুপ্রিম কোর্ট কি নোটিশ পাঠাতো? তাহলে কি এই কথাটা তাদের অবজারভেশনের মধ্যে রাখতো যে সহানুভূতিশীল হওয়ার দরকার ইলেকশন কমিশনের? অর্থাৎ ইলেকশন কমিশনকে তারা একটা কনস্টিটিউশন চৌহদ্দির মধ্যে নিয়ে আসলেন এবং নিয়ে এসে নোটিশ পাঠালেন। তৃতীয় যে জায়গাটা আমি বলবার চেষ্টা করব সেটা হচ্ছে যে দেখুন, ক্ষোভ যে আছে এটা সত্যি। এই যে বেঙ্গল ইজ টার্গেটেড এই কথাটা মুখ্যমন্ত্রী বারবার করে বললেন, এটার মাধ্যমে তুলে ধরলেন কিন্তু ফেডারেল স্ট্রাকচারে যে কেন্দ্র এমনভাবে রাজ্যে বিরোধী দল শাসন করছে তার বিরুদ্ধে অবিচার করছে এবং কেন্দ্রীয় একটি প্রতিষ্ঠান অবিচার করছে, এটা প্রতিষ্ঠা করলেন এবং ফেডারালিজমের দিক থেকে রাজ্যের সত্যকে তুলে ধরবার চেষ্টা করেছেন। গোটা পশ্চিমবঙ্গে এটা তো সত্য, মানুষ ক্ষুব্ধ, কেউ বুঝলো না বুঝলো, মানুষ যে ক্ষুব্ধ সেটা আমরা বুঝতে পারছি। দেখুন, আমার নাম রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ নামের মধ্যে 2002 সালে কে একটা ভুল করে রবীন্দ্র আর নাথ এর মধ্যে একটা গ্যাপ রেখে দিয়েছিল, তার জন্য তো আমি দায়ী নই। সেই কারণে আমার বাড়িতে বিএলও আসলেন, সব ডকুমেন্ট দিলাম, একবার ফিল আপ করলাম, তাতে দিলাম, তারপর আমাকে হিয়ারিংয়ে ডাকা হলো। কেন? রবীন্দ্রনাথ আর রবীন্দ্র এবং নাথ এই দুটো আলাদা পার্সন, এক পার্সন, এটা বুঝতে ইলেকশন কমিশনের তফাৎ বোধের অভাব হচ্ছে। এই জায়গাটাই মানুষ ক্ষুব্ধ। দেখুন, এই ক্ষোভ নিয়ে সবাই চিৎকার করছে, ক্ষোভ নিয়ে কংগ্রেস চিৎকার করছে, ক্ষোভ নিয়ে সিপিএম চিৎকার করছে, তৃণমূলও করছে। কিন্তু যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পৌঁছে গেলেন, যে মানুষের মনের মধ্যে গিয়ে পৌঁছে গেলেন, যে তাদের দুঃখের সহানুভূতি জানিয়েছেন, তাদের দুঃখের সমবাতি হয়ে একবারে ইলেকশন কমিশনকে কোর্টে দাঁড় করিয়ে দিয়েছেন, এইটা মানুষের মনে কিন্তু গেঁথে গেল। দেখুন, ভোট কিন্তু বুথেই জিততে হয়, এসআইআর দিয়ে ভোট জেতা যায় না। এসআইআর দিয়ে ভোট জেতা গেলে 2006 সালে ভোট জেতা যেত, তা হয়নি। ভোট যদি বুথে জিততে হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 10 গোলে আজকে এগিয়ে গেছেন। এইটা আমি আজকে বলে বলছি না, নির্বাচন হবে, নির্বাচনের পরে আমিও থাকবো, আপনারা সবাই থাকবেন, আমি আপনাদের সঙ্গে আবার দেখা করব এবং এই কথাই বলে যাচ্ছি যে আজকে কিন্তু নির্বাচনকে উনি তার দলকে 10 গোলে এগিয়ে নিয়ে গেলেন, এইখানেই উনার ক্যারিজমা। আমি এরপরে আপনারা জানেন যে আর্কাইভের প্রতি আমার একটা ব্যক্তিগত দুর্বলতা আছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কতবার কোর্টরুমে তাকে সওয়াল করতে দেখা গেছে বিরোধী নেত্রী থাকাকালীন এবং পরবর্তী সময়, দ্রুত একবার দেখাবো। দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই তিনি বলেন, স্যার 5 মিনিটের জন্য বলতে দিন, মাত্র 5 মিনিট। এতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা 5 মিনিট নয় 15 মিনিট দেব।
আবার মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ সওয়াল করার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ একসময় বলেন, আপনার আইনজীবী অত্যন্ত দক্ষ, তাকে সওয়াল করতে দিন। বুধবার সওয়াল জবাব চলাকালীন সুপ্রিম কোর্ট থেকে সামনে এলো এমন নানা টুকরো টুকরো ছবি, যা দীর্ঘদিন এ রাজ্যের মানুষ দেখেনি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতে সওয়াল করতে দেখা গেছিল প্রায় ২.৫-৩ দশক আগে। ১৯৯৩ সালের ২১শে জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেস কর্মী। তখন যুব কংগ্রেস নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৬ সালে সেই মামলায় যুব কংগ্রেস কর্মীদের হয়ে ব্যাংশাল কোর্টে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী অলোক কুমার দাসের দাবি, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গাউন পরে আদালতে সওয়াল করেছিলেন। সেই গাউন তিনি আজও রেখে দিয়েছেন। দিদি আমার কাছ থেকে আমার গাউনটা চেয়ে নিলেন। দিদি তো নিজে একজন লয়ার, একটা মামলা করছেন যখন, তখন তার আগে পুরো ব্রিফিংটা আমার কাছ থেকে নিয়ে নিলেন যে কোন কোন সেকশনে মামলা আছে। আর্মস একটা মামলা আছে, আপনার কি বলে ভাঙচুরের একটা মামলা আছে, সমস্ত কিছু জেনে নিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি উনি প্লিট করলেন এবং উইথ দি সেকশন সাইটেশন অলসো। সেই আপনার সিআরপিসি আইপিসি সমস্ত দেখে এবং সাইটেশন দেখে উনি কোর্টে সওয়াল করলেন। আমাদের দেখে মনে হচ্ছিল একজন সুদক্ষ আইনজীবী যেভাবে সওয়াল করেন উনি ঠিক সেইভাবে সওয়াল করছেন, এবং এটা সত্যি অনস্বীকার্য। ওই বছরই রিজেন্ট পার্ক থানায় ভাঙচুরের অভিযোগে তৎকালীন কংগ্রেস নেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। আলিপুর এসডিজেএম আদালতে তার হয়ে মামলা লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দর সম্পাদক সুমন দেখে দেওয়া সাক্ষাৎকারেও এই মামলার স্মৃতিচারণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা হচ্ছে আলিপুর কোর্টের ছবি। পঙ্কজদাকে অ্যারেস্ট করেছিল, সারা রাত ডিটেন করিয়ে রেখে অত্যাচার করেছিল। তারপরের দিন সকালে ছুটে গিয়ে সারা রাত জেগে এটা আমি করেছিলাম, আলিপুর কোর্টে প্র্যাকটিস জিতিয়েছিলাম। আরেকটা আমি বালুরঘাটে করেছিলাম। বালুরঘাটে যখন পার্থ সারথী সিংহ রায় যখন গুলিতে মারা গেল, পার্থ সিংহ রায়, আর কুমারগঞ্জে সেই মামলায় জামিনও পেয়েছিলেন কংগ্রেস নেতা। এবার এসআইআর মামলায় একেবারে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। সোমবারের শুনানিতেও তিনি সুপ্রিম কোর্টে থাকবেন। এবিপি আনন্দ। দেখুন, আপনারা প্রত্যেকে জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় কিছু মন্তব্য আমরা তুলে দিয়ে এবং কত শতাংশ মানুষ কি বলছেন দেখাই। মন্তব্য ছিল যে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়ালের যে ডিভিডেন্ড তা কি বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন এমনটা মনে করছেন 69% লোক, পাবেন না এমনটা মনে করছেন 30% লোক, 1% মানুষ কিছু বলতে চাননি। পরের প্রশ্ন ছিল, রাজ্য সরকারের অভিযোগ ভিন রাজ্য থেকে আসা বিজেপির মাইক্রো অবজারভাররা নাম কাটছে। কমিশনের দাবি রাজ্য সরকার অফিসার দেয়নি বলেই ভিন রাজ্য থেকে অফিসার আনতে হয়েছে। কার দাবি আপনি সঠিক বলে মনে করেন? রাজ্য সরকার সঠিক দাবি করছে এমনটা মনে করছেন 33% লোক। নির্বাচন কমিশন সঠিক দাবি করছে এমনটা ভাবছেন 65% লোক, 2% মানুষ কিছু বলতে চাননি। পরের মন্তব্য ছিল, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল কি এসআইআর আন্দোলনকে দিল্লিতে পৌঁছে দেওয়ার কৌশল? 71% মানুষ মনে করছেন হ্যাঁ, দিল্লিতে, রাজধানীতে এবং গোটা দেশে পৌঁছে দেওয়ার কৌশল। 26% মানুষ মানতে চাননি, 3% মানুষ কিছু বলতে চাননি। পরের মন্তব্য ছিল যে চাইলেও অফিসার মিলছে না বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করল নির্বাচন কমিশন। রাজ্য সরকারকে তালিকা দিতে বলল প্রধান বিচারপতির বেঞ্চ। এটা কি নির্বাচন কমিশনের জয় হিসেবে আপনি দেখছেন? নির্বাচন কমিশনের জয় হিসেবে দেখছেন 80% মানুষ, 19% মানুষ জয় হিসেবে দেখছেন না, 1% মানুষ কিছু বলতে চাননি। এবার আসবো মন্তব্যে। অর্ঘ্য বসু লিখছেন, সুপ্রিম কোর্টে সওয়াল করে বড় রাজনৈতিক চাল দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌভিক বিশ্বাস লিখছেন, সুপ্রিম কোর্টও চায় না মৃত এবং স্থানান্তরিতদের নাম ভোটার তালিকায় থাকুক, তৃণমূল শুনছে তো। প্রীতম চক্রবর্তী লিখছেন, সওয়াল জবাব হলো দিল্লিতে, প্রভাব নিশ্চিতভাবে পড়বে পশ্চিমবঙ্গের ভোটেও। দিলীপ চট্টোপাধ্যায় লিখছেন, পদবি সংক্রান্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা মেনে নিল সুপ্রিম কোর্ট, এটা তৃণমূলের জয়। বিপ্লব রায় লিখছেন, রাজ্য সরকার নির্বাচন কমিশনের চাহিদা মতো অফিসার দেয়নি কেন? তারা কি স্বচ্ছ ভোটার তালিকা চায় না? ঠিক এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যেটা ইতিমধ্যেই উল্লেখ করলাম, 25 জন আমলা, তার মধ্যে এই রাজ্যের স্বরাষ্ট্র সচিবও আছেন, তাদের নির্বাচন কমিশন একেবারে ট্রেনিং এবং 5-6 ট্রেনিং, তারপর ভিন রাজ্যে কাজের নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার বলেছিল 17 জনকে ছাড়া যাবে না, বিকল্প তালিকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। আজকে সেই তালিকা খারিজ করে নির্বাচন কমিশন জানিয়ে দিল 25 জনকেই এই কাজে অংশ নিতে হবে। দেখুন, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত চরমে তুলে
বুধবারই সুপ্রিম কোর্টে মামলাকারী হিসেবে সওয়াল করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক্রো অবজারভার নিয়োগ থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এসআইআর প্রক্রিয়া নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছেন তিনি। আর এদিনই 5 রাজ্যের ভোটে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে যোগ দিতে রাজ্যের পাঠানো বিকল্প আইএএস আইপিএস অফিসারদের তালিকা খারিজ করে দিল নির্বাচন কমিশন। আরও চরমে উঠল নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল সরকারের সংঘাত। পশ্চিমবঙ্গ ছাড়াও এবছর বিধানসভা ভোট হবে কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরিতে। এইসব রাজ্যে নির্বাচনী প্রক্রিয়ায় নজরদারির জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন। সেখানে পশ্চিমবঙ্গের মোট 25 জন আইএএস এবং আইপিএস অফিসারের নাম রাখা হয়। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় নাম ছিল পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব আইএএস অফিসার জগদীশ প্রসাদ মিনা এবং হাওড়ার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার আইপিএস অফিসার প্রবীণ ত্রিপাঠী। সূত্রের খবর, তাতে তীব্র আপত্তি জানায় পশ্চিমবঙ্গ সরকার। পাল্টা নির্বাচন কমিশনের যুক্তি ছিল পর্যবেক্ষক নিয়োগ নিয়ে 4 বার রিমাইন্ডার দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকার কোনো তালিকা দেয়নি। তারপরেই স্বরাষ্ট্র সচিব ও হাওড়ার পুলিশ কমিশনারকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়। এই অবস্থায় গত 29শে জানুয়ারি নির্বাচন কমিশনকে বিকল্প হিসেবে 9 জন আইএএস অফিসার এবং 30শে জানুয়ারি 8 জন আইপিএস অফিসারের নাম পাঠানো হয় রাজ্য সরকারের তরফে। এদিন সেই তালিকায় খারিজ করে দিল নির্বাচন কমিশন। বুধবার রাজ্য প্রশাসনকে ইমেল করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, নির্দিষ্ট অফিসারদের ছাড় দেওয়ার ক্ষেত্রে যে অনুরোধ করা হয়েছিল কমিশন তা খারিজ করে দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট অফিসারদের নির্দিষ্ট দিন ও সময়ে বৈঠকে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দিন থেকে এই ভোট প্রক্রিয়াটা শুধু চলছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে, দ্বিতীয় হচ্ছে ফতোয়া, তিনটে হচ্ছে ডিকটেটরশিপের মাধ্যমে। এটার বিরুদ্ধেই আমাদের লড়াই, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। নির্বাচন কমিশন সূত্রে দাবি, কমিশনের নির্দিষ্ট করে দেওয়া অফিসারের পরিবর্তে অন্য অফিসারকে পাঠাতে চেয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে মোট 170 জনের নাম এসেছিল, কিন্তু কোনো রাজ্যের ক্ষেত্রে বিকল্প অফিসারদের নামে অনুমোদন দেওয়া হয়নি। ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির আন্ডারে নয়, প্রকারান্তরে ইলেকশন কমিশনের আন্ডারে এই সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই সত্যটাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না। এই সত্যটা যখন বুঝে যাবেন তখন সেইভাবেই আচরণ তাকে করতে হবে। বৃহস্পতি ও শুক্রবার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত বৈঠক রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকারের পাঠানো তালিকা নির্বাচন কমিশন খারিজ করে দেওয়ার পর রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ বাকি অফিসাররা কি নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সেই বৈঠকে যোগ দেবেন? নবান্ন সূত্রে খবর, এ নিয়ে উপর মহল থেকে কোনো নির্দেশ এখনো পর্যন্ত আসেনি, কিন্তু নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের নির্দেশ মতো তালিকায় নাম থাকা অফিসারদের নির্দিষ্ট সময়ে যেতে হবে। রুমা পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি যে কাল সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে ডিএ মামলার রায়দান শুনানি পর্ব সমাপ্ত হয়েছিল। তারপর রায়দান স্থগিত ছিল। আগামীকাল সকাল 10:30টায় রায়দান। আইনজীবীর কাছেই যাই আগে। দেখুন, এই ডিএ মামলাটি প্রায় 6 বার জেতা, মানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মানে মলয়দারা সেই স্যাট থেকে শুরু করেছিল এই মামলা। আর অদ্ভুত সমাপতন দেখুন, আজকে এসআইআর নিয়ে আলোচনা হচ্ছে, তো এই ডিএ মামলাটি স্যাট থেকে শুরু হয়েছিল। আর এই স্যাট হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে রাজ্য সরকারি কর্মচারীদের মামলা করার জায়গা। এই রাজ্যের সমাপতন আরো আছে, কালকে 5 তারিখ, কালকে একদিকে স্টেট বাজেট আর একদিকে ডিএ মামলার রায়, মানে সবটাই অর্থকরী ব্যাপার। এবং শুধু তাই না, কিন্তু অদ্ভুত সমাপতনটা কি জানেন তো, এই সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে আজকের দিনে দাঁড়িয়ে না জুডিশিয়াল মেম্বার রয়েছে না অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার রয়েছে, স্যাটে কোনো বিচারপতি নেই। আর আপনি এসআইআর প্রসিডিংসে দেখুন যে গ্রেড 2 অফিসার চাইছে, সেই জায়গায় তারা দিচ্ছেন কি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। দেখুন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কর্মী, আইসিডিএস স্কিমের একদম ফ্রন্টলাইন ওয়ার্কার। কিন্তু এটা বুঝতে হবে যে এসআইআর প্রসিডিংসে, যে কোয়াসি জুডিশিয়াল প্রসিডিংসে আপনি একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিয়ে এই কোয়াসি জুডিশিয়াল প্রসিডিংসে করাতে পারেন না। মনে থাকবে বিহারে দিনের পর দিন শুনানি হয়েছিল, স্থায়ী সরকারি কর্মী ছাড়া এই জিনিস একদম এক্স্যাক্টলি। আমি এই জায়গাটা আসছি যে এই রাজ্যে আসলে এই কোয়াসি জুডিশিয়াল প্রসেস বা জুডিশিয়াল প্রসেসকে হ্যাম্পার করার একটা অ্যাক্টিভ
পার্টিসিপেশন রয়েছে, সেই জন্য স্যাটে জাজ নিয়োগ হয় না, সেই জন্য এই যে এসআইআর প্রসিডিংসে দেখবেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের নাম সাপ্লাই করা হয়। আসলে কি চাইছেন? আসলে এরা চাইছেন যে এক্সিকিউটিভ সমস্ত কাজটা করবে এবং এই যে জুডিশিয়াল সংস্থা বা কোয়াসি জুডিশিয়াল সমস্ত ধরনের কার্যকলাপকে তারা স্তব্ধ করে দিতে চান। আসলে তাদের আমি আবার অর্থকরী অংশে আসবো। আগামীকাল কিন্তু বৃহস্পতিবার, মানে আমাদের পুরনো দাদু ঠাকুমারা বলতেন লক্ষ্মীবার, লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ কি হবে জানি না, 10:30টায় নজর থাকবে। হ্যাঁ, মানে 8 লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক মিলে 8 লক্ষ এখন আছে, তার মানে 32 লক্ষ পরিবারের সদস্যরা হা করে থাকবে। তার সাথে পেনশনভোগীদের নিয়ে আমি দেখেছি 1 কোটি লোক কাছাকাছি, 1 কোটি লোক সারা রাজ্যের কিন্তু কালকে তাকিয়ে থাকবে যে বিচারপতিরা কি বলেন। কারণ পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেখানে কিন্তু দিনের পর দিন কর্মীরা কিন্তু ডিএ চেয়ে ডিএ পায়নি। এবং আমি আপনাকে দুঃখের সাথে বলি, আমার কাছে বিস্ময় বারবার মনে হচ্ছে এই সুপ্রিম কোর্ট বারবার এই মামলাটা কেন পিছিয়েছে, কি কারণে পিছিয়ে আমি জানি না। কালকে কি ধরনের রায় আসবে, কালকে অন্য কোনো মানে আইনি গ্যারাকলের মধ্যে মানে চূড়ান্ত রায়টা আসবে কিনা। এবং একই সাথে আপনাকে বলি, এই সরকারি কর্মচারীরা এই তো রাজ্য সরকারের যেটা দাবি করেন যে তারা মানে কন্যাশ্রীতে 1 নম্বর, খেলাশ্রীতে 2 নম্বর, এই রাজ্য সরকারের কর্মচারীদের মাধ্যমেই হয়। তাহলে এই রাজ্য সরকারের তো একটা দায়বদ্ধতা আছে, সবার প্রতি আপনি দায় দেখাবেন, সবাইকে আপনি টাকা দিবেন, অথচ রাজ্য সরকারের কর্মচারীরা চাইলে আপনি বলবেন ঘেউ ঘেউ করবে না কুকুরের মতন। আমার প্রশ্ন, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বিরোধী নেত্রী হিসেবে দেখেছি যে মানে কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে তিনি জনসভায় বলছেন যে রাজ্য সরকার মানে দিয়ে দিতে পারে না, তার শাসন করার কোনো ইচ্ছা নেই। এবং দিনের প্রতি এবং 2011 মানে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারটা যদি দেখেন, সেখানে পরিষ্কার করা বলা ছিল যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। তাহলে সেই কেন্দ্রীয় হারে ডিএ না দেন, কিন্তু মিনিমাম একটা ডিএ আমাদের দেন, আমাদের মানে ঘেউ ঘেউ করবে না, বঞ্চিত করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে রোপা রুল 2019 এসছে, সেখানে ডিএ প্রভিশনটা উঠিয়ে দিয়েছে। ডিএ এআইসিপিআই প্রভিশনটা উঠিয়ে দিয়েছে। যার কাছে ডিএ মামলা নিয়ে প্রথম গেলেন, তিনি একাধারে যেমন আইনজীবী তেমন মাঝে মধ্যে বামেদেরও প্রতিনিধিত্ব করেন, মানে ঘোষণা করেই করেন। দেখুন, এবার আমি একটা কথা বলছি, একটা দ্বারা আমি বলে নিই, আমি বলছি তারিখটা, আমি বলছি 16ই জানুয়ারি 2026 বছরই কেরালার গভর্নমেন্ট কেরালা হাইকোর্টে একটা কথা বলেছে, লাইনটা আমি বলছি সুমনদা, ডিএ ক্যান নট বি ক্লেমড অ্যাজ এ ম্যাটার অফ রাইট। অবভিয়াসলি কেরালার বামপন্থী সরকার তারা সেখানকার হাইকোর্টে ওই কথাটাই বলেছে। আর এখানকার দাদা তুমি যে চলে যাচ্ছিলে 2011 যাচ্ছিলে, আর আমাদের একটা আর্গুমেন্ট এলেই তুমি উল্টো দিকে করো। আমি বলছি খারাপ জিনিস আমি বলছি একদম, তুমি যেহেতু কেরলের কথা বললে, যে আমি বলছি দেবাংশুকে আমি শুধু বেশ আমি শুধু মনে করিয়ে দেবো দেবাংশুকে, কেরলের যেহেতু উদাহরণ দিল, এক্সট্রিম পুয়ার বলে শব্দবন্ধটা অর্থনীতির হিসেবে আর কেরলে নেই, যার ফলে এই সরকারি দাবির পাশে মানে কেরল আর্থিকভাবে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। কিন্তু সুমনদা যারা সরকারি কর্মচারী তাদের তো এক্সট্রিম পুয়ারের ক্যাটাগরিতে আপনি রাখতে পারেন না অলরেডি, তাদের জন্য তা বলছি, কিন্তু আমি বলছি ওভারঅল রাজ্যটা, ওভারঅল রাজ্যটা কিন্তু ফ্যাক্টর, এখানে তো ব্যক্তিগতভাবে সরকারি কর্মচারীদের কথা হচ্ছে, তো সেটার কথাই আমি বলছি। সুমনদা আমি আগের ইস্যুতে জাস্ট একটা লাইন বলে শেষ করছি, সেটা হচ্ছে এত গোটা আলোচনাটার মধ্যে 70% আমাদের বিরোধীরা যারা বলেছে মোটামুটি প্রসেস নিয়ে বলেছে, কি ইস্যুতে মমতা ব্যানার্জি গেছেন ওটা নিয়ে খুব একটা ফোকাস করতে চাইনি। আমি জাস্ট দুটো লাইন যে সুমনদা বলছি, মমতা ব্যানার্জি যখন বলছেন ডটার ইন ল তারা যখন সংসার পরিবর্তন করছেন তখন তাদের পদবি চেঞ্জ হয়ে যাওয়া, তখন সিজিআই কিন্তু চমকে গিয়ে বলেছিলেন দ্যাট ক্যান নট বি, এটা হতে পারে না। আর 2 নম্বর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন এই গোটা ঘটনাটা, তখন বলছে টুডে ইন ইউর পিটিশন, সিজিআই সিএম কে উদ্দেশ্য করে বলছেন, and issues are being flagged, genuine person must remain among them, one of the ground, we are thankful to you that your petition, the issue has been raised that because of local dialect now it is here. অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কথায় একবার যখন সমর্থন করেছেন, আবার স্বয়ং প্রধান, আমি আমরা সেই মুহূর্তেই ফ্ল্যাশ করেছিলাম, একদম মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছে। ফলে যারা মমতা ব্যানার্জিকে নাটক করছেন, এই ধরনের ইত্যাদি কথাগুলো বলেছেন না, সমস্যা ওই কারোর মাথাতে আমরা বঞ্চিত 1 লক্ষ টাকা পাচ্ছি, কোনো বিরোধ নেই, দিয়েও পেতে পারেন
পারেন, এসআইআরও ভালো পেতে পারেন। আমি চাই না, আমরা মানুষের হয়রানি চাই না। বলছি দেবনারায়ণ দা আমার খুব প্রিয় লোক, ওর অবস্থানে দেবনারায়ণ দার মতন হয়ে যাচ্ছে, সব কনটেক্সটে ঘুরে ফিরে শেক্সপিয়ার মেক্সপিয়ার খুঁজে নিয়ে আসে, ও কোথা থেকে একটা পেলো মুখ্যমন্ত্রী সম্পর্কে ভাষা, মানে এইটা ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা মুখ্যমন্ত্রী সম্পর্কে ভাষা। আরে বাবা, তোমার লোক কি করছে? এটা আইপ্যাড বলে দিয়েছে, যখনই আমি কথা বলবো ওকে কথা বলবো। আইপ্যাড আমাদের এত ভালো, প্লিজ, আরে লোকে শুনতে পাবে না। তার কোনো কথা এবার দ্রুত একবার আপনাদের দেখাবো যে আজকে খিদিরপুরে হুমায়ুন কবিরের ওপর আক্রমণের অভিযোগ তৃণমূলের দিকে, আর একেবারে স্পষ্ট তিনি কি বলছেন, কি হয়েছে ঘটনা, পরিষ্কার দুপক্ষের বক্তব্য দেখানো আমাদের কর্তব্য। দেখুন। ফের বিক্ষোভের মুখে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বুধবার কলকাতার খিদিরপুরে হুমায়ুন কবিরের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন, ওঠে গো ব্যাক স্লোগান। হুমায়ুন কবিরের অভিযোগ, তাকে মারার চেষ্টা করে কয়েকজন। এই ঘটনায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। গাড়িতে চাপতে যাচ্ছিলাম, আর রাস্তার ঠিক উল্টো দিকটা হচ্ছে ৭৮ নম্বর ওয়ার্ড, ওটা পড়ে বন্দর এলাকা। তো আমি মানে ৫০ মিটার যাওয়ার পরে দেখছি ২০-২২ জন ইয়ং ছেলে পেলে দাঁড়িয়ে আছে, আমাকে দেখেই তারা স্লোগান দিতে শুরু করে। ববি হাকিমেরই তো গুন্ডা এরা, ববি হাকিমকেই তো ওখানে ববি হাকিমের নাম দিয়ে মিনি পাকিস্তানের স্লোগান কারা দেয়, এরাই তো দেয়। আপনি হেঁটে হেঁটে লোকের কাছে গিয়ে নিজেকে মুসলমান হবার প্রুফ করছেন, মুসলমান নেতা হয়ে প্রুফ করছেন। আপনি এদিকে বাবরি মসজিদের কথাটা কেন বলবেন? সবার রাইট আছে, আপনি সব জায়গায় যেতে পারেন, কিন্তু কোথায় গিয়ে কেউ বলবে না আমি একটা হিন্দু লিডার, আমি মন্দিরের কথা বলবো, কেউ এসে আবার মসজিদের কথা বলবে মুসলিম নেতা। এটা ভাই এই বাংলাতে ছিল না, কোনোদিন আমরা করতে দেব না। বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, তৃণমূল বিরোধী জোট তৈরির চেষ্টা করছেন, তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা দিতে চাইছেন। এই আবহে হুমায়ুন কবিরকে হেনস্থা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আমি হুমায়ুন বাবুকে প্রস্তাব দেব, আপনি এখনো একজন নির্বাচিত বিধায়ক, কলকাতা পুলিশের বা থানাতে গিয়ে ধর্ণা প্রদর্শন করা, পারলে নবান্নতে ঢুকে পড়ে ধর্ণা প্রদর্শন করা, আর যদি না পারেন আগামীকাল বিধানসভায় আপনি ধর্ণা প্রদর্শন দিন। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। এর আগে ৫ই জানুয়ারি ব্রিগেডে সভার মাঠ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন কবির। সেখানে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও বিধান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এসআইআর নিয়ে আবার আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরেকবার মনে করিয়ে দেব যে কলকাতা হাইকোর্টে সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু, যিনি একের পর এক শিক্ষা দুর্নীতি নিয়ে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ বঙ্গ সমাজে আলোড়ন ফেলেছে। তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার, এই প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন তিনি। কি বলছেন তিনি দেখাবো ঠিক এই সময়, অর্থাৎ আগামীকাল রাত ৮টায়। আমি আবার এসআইআর নিয়ে আলোচনায় ফিরবো, তার আগে দ্রুত কয়েক ঝলক দেখুন। সদ্য অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুকে স্টুডিওতে স্বাগত, নাকি পাবলিক লাইফে স্বাগত বলবো? আপনি রাজনীতিতে আসতে চাইছেন। আমি চিরকালই রাজনৈতিক সচেতন, এবং সেই জন্য প্রভাবশালীদের ভুল ত্রুটি এগুলো তুলে ধরছেন। ভয় কাজ করে না। বিচারপতি বিশ্বজিৎ বসু, আমার নিজে খুব ক্লস্ট্রোফোবিক লাগে। এই শিক্ষা দুর্নীতির মামলার কোনো তল খুঁজে পেয়েছিলেন? ইন্টেনশনালি ব্যর্থ। চাল আর কাঁকড়কে আলাদা করা হলো না, উদ্দেশ্য প্রণোদিত মিশিয়ে দেওয়া। সিবিআই এর মতো সংস্থা রহস্যের গল্পের মতো। কতটা হতাশাজনক। অনেক বিনিদ্র রাত কাটিয়েছি। সবে খোঁজে পরের দোষ, দেখে আমার পাচ্ছে হাসি, বাবুদের কি জ্ঞানের জোর। সেই কবে লিখেছিলেন চারণ কবি মুকুন্দ দাস। এসআইআর ঘিরে যা চলেছে তাতে আসল দোষটা কার, সেই নিয়ে দড়ি টানাটানি গড়িয়ে গেছে। আপনারা দেখলেন এতক্ষণ একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালতে মুখ্যমন্ত্রী বলছেন সব দোষ নির্বাচন কমিশনের, আবার নির্বাচন কমিশন বলছে সব দোষ রাজ্য সরকারের। আমরা অবশ্য মনে করি দুর্ভাগ্যজনকভাবে কোনো পক্ষই প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারেনি।
এত প্রশ্ন করি বলে আবার আমাদের দোষ দেবেন না, থোড়ি কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কোটে হারিয়েছি ভোটেও হারাবো, কোটে হারিয়েছি ভোটেও হারাবো। আপনি এখানে না দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় ঘুরে ঘুরে পরিস্থিতি দেখুন। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।